এখন এই দুই চ্যাপ্টারের ঝামেলাটা হচ্ছে কি, ঝামেলা হচ্ছে গতবার, এই কথাবার্তা বলিস না, রোজার মাস কিন্তু, গতবার কি হয়েছিল, এইরকম লেকচার প্ল্যানই ছিল। আমরা হচ্ছে ধর প্লান্ট রিপ্রোডাকশন পড়াইছিলাম ধর 1.5 ঘন্টা, আর ওইটা আধা ঘন্টা। হ্যাঁ, এখন দেখা গেছে কি এবারের পরীক্ষায় বোটানি 14টা কোশ্চেনের মধ্যে এটা থেকে আসছে 4টা। মানে এবার যে পরীক্ষা কোশ্চেন দেখছিস না তোরা, দেখিস ওই যে শ্যাডোয়েডের পেজে দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন আসছে, ওখানে গেলে দেখবি এই চ্যাপ্টার থেকে আসছে 4টা, এটা থেকে কোনো কোশ্চেন হয় নাই। সো আসলে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন চলে আসে এটা কেউই বলতে পারে না, এটা খুবই আনসার্টেন। এই জন্য তোকে সব কিছুই সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। বুঝাইতে পারছি? ওকে, তাহলে বের করেন। আজকে আমার ফাংশন থাকবে হচ্ছে খুব সহজ। আমার ফাংশন হচ্ছে, যেহেতু বোটানি, আপনাদেরকে জাস্ট আমি কোশ্চেনগুলো বলে দিব, এই কোশ্চেন এখান থেকে এইভাবে পড়বেন। আমার পড়ানোর টপিক হচ্ছে আজকে এটা। সো বই আনার কথা সবার, বই আনছেন? বই বের করেন। বের করছেন? ওকে, একদম কথাবার্তা বলেন না কিন্তু ভাই, রোজার মাস, তোরা কিন্তু বুঝিস। ওকে, এদিকে তাকা। প্রথমে হচ্ছে উদ্ভিদ প্রজননে, তোদের বইয়ের প্রথম পৃষ্ঠায় যাওয়ার আগে আমরা আগে এই চ্যাপ্টারটা সম্পর্কে জানি। এই চ্যাপ্টারে টোটাল 4টা বিষয় আলোচনা করা আছে। 1 নম্বর বিষয় হচ্ছে যৌন প্রজনন। এই রে স্যার, আস্তে, ওরে একটু থামা, ওর রোজা নাই। আচ্ছা দেখ, 2 নম্বর হচ্ছে অযৌন প্রজনন। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে অঙ্গজ প্রজনন, আর 4 নম্বর তোদের বইয়ে দেওয়া আছে পার্থেনোজেনেসিস। তাহলে টপিক কয়টা হলো টোটাল? 4টা। এর মধ্যে এই স্লাইড থেকে একটা কোশ্চেন আমরা দিব, অঙ্গজ প্রজনন কোন ধরনের প্রজনন? অ্যান্সার হচ্ছে কি অযৌন প্রজনন। তুই বসবি কই? এখানে বস, এটাতে বস, এই সাইডে বস, ভিতরে চলে যা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা অঙ্গজ প্রজনন, একটা অযৌন প্রজনন। কেন? কারণ এই দুইটাতেই নিষেকের দরকার হয় না। কথা কি বুঝছিস? এটা একটা নর্মাল এমসিকিউ। ওকে, এবার আয় তোদের বইয়ের মধ্যে। তোদের বইয়ের প্রথম পৃষ্ঠায় কি আছে? প্রথম পৃষ্ঠায় আছে ফুলের স্তবক টোটাল 5টা। ক্লাস 9-এ পড়ছিলি, মনে পড়ে? ফুলের স্তবক 5টা। এর মধ্যে অত্যাবশ্যকীয় স্তবক কোনটা মনে আছে কারোর কিছু? পুংস্তবক আর স্ত্রীস্তবক। পুংস্তবকের ছবি যদি আমি আঁকি, এই যে এরকম হবে, এটা কি? এই অংশটার নাম পুংদণ্ড, আর এটার নাম পরাগধানী। বস বস, তুই পরীক্ষা না দেওয়ার উদ্দেশ্যে আসছো, আমি বুঝছি, বস। ওকে, একটু ওইদিকে যা, তোর মাথা আসবে, ওই সাইডে যাই, একটু চাপ দে। ওকে ভাই, আসুন। তো পরাগধানীর মধ্যে আমি যদি এটাকে একটু কেটে ফেলি মাঝখান দিয়ে, প্রস্থচ্ছেদ করি, তাহলে কেমন হবে ছবিটা? ছবিটা হবে এই আকৃতির। এটা কেমন আকৃতি হলো? এটা 4টা কোণ হয়েছে, চতুষ্কোণ, 4টা কর্নার। প্রতিটা কর্নারের নাম পরাগ প্রকোষ্ঠ। তাহলে নতুন একটা ওয়ার্ড আসছে, দেখ, পরাগ প্রকোষ্ঠ। আমরা ছিলাম পরাগ প্রকোষ্ঠতে, তাহলে শুরু কর। পুংস্তবক, পুংস্তবকের মধ্যে পরাগধানী, পরাগধানীর মধ্যে পরাগ প্রকোষ্ঠ, এই যে এগুলো পরাগ প্রকোষ্ঠ। বুঝছো সবাই? এবার পরাগ প্রকোষ্ঠের ভিতরে কি আছে? এখানে অনেকগুলা কোষ আছে, এর মধ্যে একটা কোষ সবচেয়ে বড়, এই কোষের নিউক্লিয়াস সবচেয়ে বড়, এবং এই কোষের সাইটোপ্লাজম ঘন। 3টা কথা বলছি, তোর বইয়ে এই 3টা কথা লেখা আছে। এই 3টা ক্রাইটেরিয়া যে ফুলফিল করবে তার নাম আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ কাকে বলে সবাই কি ক্লিয়ার? বুঝছস? এবার এই আর্কিস্পোরিয়াল কোষ কোথায় থাকে? তাহলে অ্যান্সার কি হবে বলতো? আর্কিস্পোরিয়াল কোষ থাকে পরাগ প্রকোষ্ঠের মধ্যে। এই হচ্ছে পরাগ প্রকোষ্ঠ। পরাগ প্রকোষ্ঠ কোথায় থাকে? পরাগধানীর মধ্যে। ক্লিয়ার? যেগুলো লাস্টে বসছস, তোরা কি বাংলাদেশে আসস তো নাকি শেষ? বর্জ্য নিষ্কাশন পরে পর, একটু শুন। হ্যাঁ, আর ঘুমাসলে কি করবি? ঘুমাইস, মানে একটু মনোযোগ রাখ, মাত্র শুরু হয়েছে, এখনই ঘুমাই যাইস না। হ্যাঁ, ওকে, বসছস তো মাশাআল্লাহ লাস্টে। তুই ইংলিশ ভার্সন, তুই ভুলে যা এটা। তুই পরীক্ষা দিবি কিসে? শেষ। তোর ইংলিশ কোনো ওয়ার্ডই নাই বাংলাদেশে। হ্যাঁ, তুই এখন থেকে সব বাংলা পড়বি, ঠিক আছে? সব বাংলা। এই তোরা আসিস তো ভাই, তোরা ঘুমাইস না কিন্তু লাস্টেরগুলা।
আর বর্জ্য নিষ্কাশন পরীক্ষা দিছস, ওটা লাভ নাই, এটা পরে দিস, এটা পরে এখন আর কি করবি, 2 দিনে পরে কিছু হয় না, আর এখন পরে কি হবে। ওকে ঠিক আছে ভাইয়া, তুই কোনো কিছুর ইংলিশ পড়া যাবে না, হ্যাঁ, পুরো বাংলা সব কিছু, যদি বাংলায় পরীক্ষা দেস। এই চ্যাপ্টার পড়তে তোর একটু ঝামেলাই হবে, হ্যাঁ, বাট কিছু করার নেই। ওকে ভাইয়া, এবার আয়। পরাগ প্রকোষ্ঠ যেটা, এটার মধ্যে আর্কিস্পোরিয়াল কোষ আছে আমরা বললাম। এই আর্কিস্পোরিয়াল কোষে 2 ধরনের কোষ থাকে, একটার নাম প্রাথমিক জনন কোষ, আরেকটার নাম দেয়াল কোষ। দেয়াল কোষের ফাংশন হচ্ছে শুধুমাত্র আবরণ তৈরি করা, আর প্রাথমিক জনন কোষের ফাংশন হচ্ছে, প্রাথমিক জনন কোষে প্রথমে মাইটোসিস, এরপরে মিউসিস তৈরি করবে কি পুং জনন কোষ বা পরাগরেণু। এই পরাগরেণু হচ্ছে নায়ক, যেটা ডিম্বাণুর সাথে মিলিত হবে পরে এক সময়। তাহলে আমাদের টার্গেট ছিল পরাগরেণু বানানো। তাহলে চিন্তা কর পরাগরেণুর বাসস্থানটা কত সিরিয়াল ওয়াইজ আসছে, পরীক্ষায় পুরোটা মনে রাখতে হবে। আমি কি বোঝাইতে পারছি? আচ্ছা এবার আয়, পরাগরেণু হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। পরাগরেণু সবসময় হ্যাপ্লয়েড হবে, কারণ কি দেখ মিউসিস বিভাজন হয়েছে শেষ, মাইটোসিস বিভাজন কাদের হয় আর মিউসিস কাদের হয়, এটা হচ্ছে আমার পরের কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে দেখ, যেই জায়গায় মাতৃ কথাটা আছে, মাতৃ যেখানে পাবি ওটারে কি দিবি, মায়োসিস, আর যেখানে মাতৃ নাই মাইটোসিস। এই চ্যাপ্টারের জন্য এটা প্রযোজ্য, মনে থাকবে, যেখানে মাতৃ থাকবে ওটা মায়োসিস, না থাকলে মাইটোসিস। ক্লিয়ার? ওকে, আর কি আছে এখানে, আর তেমন কিছু নাই। হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এবার হচ্ছে দেখ, এই হচ্ছে আসল ছবি। দেখ এইটা হচ্ছে একটা পরাগধানীর ছবি। এই পরাগধানীর মধ্যে দেখ 4টা কোণা আছে। হ্যাঁ ভাইয়া দেখ, এবার দেখ এই যে 4টা কোণা আছে, এদের নাম পরাগ প্রকোষ্ঠ। মিলছে? এই সাইডের 2টা পরাগ প্রকোষ্ঠ, এই সাইডের 2টা পরাগ প্রকোষ্ঠের সাথে এই জায়গায় কানেকশন পায়, কানেকটিভ, এটার নাম যোজনী। কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার আয়, এই পরাগ প্রকোষ্ঠের মধ্যে আমরা বলছি আর্কিস্পোরিয়াল কোষ থাকে আর পরাগরেণু থাকে, তাই না? এই যে দেখ পরাগরেণু, বুঝছিস? এবার আয় হচ্ছে পরের পরাগ। এই পরাগরেণুগুলার চারদিকে কিছু আবরণ আছে, আবরণগুলোর নাম কি? আবরণগুলোর নাম তো দেয়াল কোষ ছিল গ্রসভাবে, হ্যাঁ, তবে এখন এরা 3 থেকে 5টা আবরণ তৈরি করে, তোর বইটা লেখা আছে, বাট তোর বইয়ে সবগুলোর নাম দেওয়া নাই, সবগুলোর নাম এখন আবার পড়তে হবে। মেডিকেলে এখান থেকে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ট্যাপেটাম কাকে বলে। এই 3 থেকে 5টা আবরণের মধ্যে সবচেয়ে ভিতরে যে আবরণ, এটার নাম কি? ট্যাপেটাম। বুঝছো? এটা মেডিকেলের কোশ্চেন। ট্যাপেটামের কাজ কি? ট্যাপেটামের কাজ হচ্ছে এই পরাগরেণুগুলোকে পুষ্টি দেওয়া। তাহলে আমরা যেটা বললাম, ট্যাপেটামের ফাংশন কি? পরাগরেণুগুলোকে পুষ্টি দেওয়া, খাবার দেওয়া, শেষ। এবার আয়, এই ট্যাপেটাম ছাড়া আর কি কি আবরণ আছে, এটা আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা আজমল স্যারের বইয়ে আছে। এখন আমি বলে দিচ্ছি, এগুলো একটু শুন। ট্যাপেটামের পরের লেয়ারটার নাম মিডল সেল লেয়ার, মিডল সেল লেয়ার। মিডল সেল লেয়ারের পরের লেয়ারটার নাম এন্ডোথেসিয়াম, আর সবচেয়ে বাইরের লেয়ারটার নাম এপিডার্মিস। বুঝছো সবাই? আচ্ছা বললাম হচ্ছে লেয়ার আছে 3 থেকে 5টা, সবচেয়ে ভিতরেরটার নাম ট্যাপেটাম, শেষ। ট্যাপেটাম তোদের বইয়ে আছে, তোদের বইয়ে নাই এমন আরও 3টা নাম পড়তে হবে। কি কি? ট্যাপেটামের পরেরটার নাম মিডল সেল লেয়ার, তারপরেরটার নাম এন্ডোথেসিয়াম, আর সবচেয়ে বাইরেরটার নাম, শেষ। পারবি তো? যেহেতু ট্যাপেটাম মেডিকেলে আসছে, ওগুলো আসতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা এবার আরও একটা ওয়ার্ড আমাদের শিখতে হবে। এই ওয়ার্ডটার নাম কী রে, কিসে? এই ওয়ার্ডটার নাম পরাগথলি। পরাগথলি কাকে বলে? ট্যাপেটাম আবৃত যেই অংশের মধ্যে পরাগরেণুগুলো আছে ওইটার নাম পরাগথলি। আমার কথা কি বুঝছোস? দেখ এই যে এটা ট্যাপেটাম, এটা আবৃত করে রাখছে এই যে এটাকে, এই আবরণ করা অংশটার নামই হচ্ছে পরাগথলি। তাহলে বলতো পরাগরেণু আসলে কোথায় আছে? পরাগথলির মধ্যে। তারপর বলতো পরাগথলির আবরণটার নাম কি? ট্যাপেটাম। এই তো হইল। পরাগথলি আর পরাগ প্রকোষ্ঠ দুইটা কি সেম? পার্থক্য কি? পরাগথলি শুধু ট্যাপেটামের ভিতরেরটা, আর পরাগ প্রকোষ্ঠ সবগুলা লেয়ারের ভিতরেরটা, পুরাটা মিলে। কথা কি ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো বুঝছিস? কোনো ডাউট আছে কারোর? নাই। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আবুল হাসান স্যারের বইয়ে নাই, আজমলের বই, আজিবুরের বই, সবগুলোতেই বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো বলা। হ্যাঁ, এই জন্য আমি সবগুলো একসাথে বলছি, এখন একটু মনে রাখতে হবে এসব, ঠিক আছে? আর এখানে কিছু নাই। এরপরে আমরা পরের টপিকে চলে যাই।
তোদের বইয়ে সুন্দর করে দেখানো আছে, আমি যা যা বলছি। হ্যাঁ, আচ্ছা, দুইটা ওয়ার্ড আমি বলি নাই, এই দুইটা ওয়ার্ড হচ্ছে পোলেন টেট্রাড আর পলিনিয়াম। এই দুইটা নিয়েই তোদের পরীক্ষায় অনেক পেজ লাগবে। কি পেজ লাগবে দেখ ভাই, আমরা বলছিলাম পরাগরেণু একবার বিভাজনে কয়টা তৈরি হয়? 4টা। ছোটবেলায় এই 4টা একসাথে থাকে, এই জন্য এদের নাম পোলেন টেট্রাড। পোলেন মানে পরাগরেণু, টেট্রাড মানে 4টা একসাথে আছে, এই জন্য নাম পোলেন টেট্রাড। শেষ? আচ্ছা, এবার আয়, এরা বড় হওয়ার পর নিয়ম হচ্ছে এরা আলাদা হয়ে যাবে। কোনো কারণে যদি এরা আলাদা না হয়ে বড় হওয়ার পরেও একসাথে থাকতে চায়, সেটার নাম পলিনিয়াম। এটা ব্যতিক্রম। তাহলে পলিনিয়াম আর পোলেন টেট্রাডের কাহিনী কি বুঝছেন? পোলেন টেট্রাড হচ্ছে ছোটবেলায় একসাথে থাকার নাম, বড় হয়ে একসাথে থাকার নাম পলিনিয়াম। নর্মালি কি পলিনিয়াম থাকবে? থাকবে না, ব্যতিক্রম হিসাবে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এবার এরপরে আয়, আমাদের পরের টপিক হচ্ছে পরাগরেণুর গঠন। পরাগরেণুর গঠন পড়ার আগে আমার 3টা জিনিস পড়া লাগবে পরাগরেণু সম্পর্কে। কোশ্চেন হচ্ছে পরাগরেণুর বৈশিষ্ট্য কি, মানে পরাগরেণু আমি কিভাবে চিনব? 3টা এক মানে 111। তোর বইয়ে এটা লেখা আছে, তোর বইয়ে লেখা আছে, দেখ, এক কোষী মানে একটা কোষ। তোর বইয়ে লেখা আছে একটা নিউক্লিয়াস। তোর বইয়ে লেখা আছে একটা এন মানে হ্যাপ্লয়েড। লেখা আছে এই কথাগুলা। এটা হচ্ছে পরাগরেণুর বৈশিষ্ট্য। আমি মনে রাখি কি দিয়ে? 111 দিয়ে। আচ্ছা, এটা আপনারা ভুল করবেন কোথায়? সবাই পরীক্ষায় ভুল করবেন হচ্ছে ছোটবেলা থেকে পড়ে আসছেন পরাগরেণুর মধ্যে 2টা নিউক্লিয়াস থাকে, একটার নাম নালিকা কোষ, একটার নাম জনন কোষ। এই জন্য আপনারা সবাই দাগাবেন যে পরাগরেণুর মধ্যে 2টা কোষ থাকে। আসলে এটা পরে হয়, ছোটবেলায় থাকে একটা, বড় হইলে এরা মাইটোসিস বিভাজন হয়ে হয় কয়টা? 2টা। ওইটা পরের অবস্থা, বাট ইনিশিয়ালি একটা সব কিছু। পারবেন ভাই? আমি কি বলছি ক্লিয়ার? কোনো ডাউট আছে কারোর? নাই। নেক্সট কোশ্চেন, পরাগরেণুর আবরণের নাম কি? পরাগরেণুর আবরণ হচ্ছে 2টা, একটার নাম বহিতক যেটা বাইরে আছে, আর একটার নাম অন্ততক যেটা ভিতরে আছে। আচ্ছা, এবার আয়, বহিতক চিনব কিভাবে? বহিতক চিনার জন্য দেখ, এটা মোটা দেখা যায়, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, দেখ এটার মধ্যে কাটা আছে, এই যে কাটা, কণ্টকিত। আর যেই রাস্তায় কাটা আছে ওটা কি মসৃণ না অমসৃণ? তাহলে 3টা পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, যেহেতু কাটা আছে এটা শক্ত, নরম জিনিসে কাটা আছে, এটা কি বাস্তবসম্মত? তাহলে শক্ত জিনিসের কাটা থাকে, এই জন্য এটা শক্ত। তাহলে এই হলো 4টা বৈশিষ্ট্য তোর বইয়ে লেখা আছে। সবাই কি ক্লিয়ার? এবার আমার পরের কোশ্চেন, কেন এটা শক্ত? এটা শক্ত হওয়ার কারণ হচ্ছে কিউটিন নামে একটা জিনিস থাকে। কিউটিন হচ্ছে অনেকটা কাইটিনের মতো। কাইটিন কোনটা? ওই যে আর্থ্রোপোডদের থাকে শক্ত শক্ত, এটা হচ্ছে যে কিউটিন। কথা কি ক্লিয়ার ভাই? আরেকটা পড়া তোর বইয়ে আছে, স্পোরোপোলেনিন কাকে বলে? একজাইনের প্রধান উপাদানের নাম স্পোরোপোলেনিন। একজাইন কি? বহিতকের ইংলিশ নামটা একজাইন, বুঝছিস? স্পোরোপোলেনিন কি জিনিস, কি দিয়ে তৈরি, এটা তোর বইয়ে লেখা নাই, এটা পাশে লিখ। এটা একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? এটা কার্বোহাইড্রেট মানে শর্করা, বুঝছেন সবাই? আমি এনে কিছু লিখি নাই, পিএস লিখছি শুধু। পলিস্যাকারাইড, POLYSACCHARIDE, পলিস্যাকারাইড লিখছেন? ওকে, এবার সবাই আসেন। তাহলে আমাদের দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু শেষ। এবার পরের প্রশ্ন, ইনটাইন দেখতে কেমন? ইনটাইন নরম, ইনটাইন চিকন, ইনটাইনে কোনো কাটা নাই, আর যেহেতু কাটা নাই এজন্য এটা মসৃণ। ঠিক একজাইনের উল্টা 4টা পয়েন্ট। সহজ তো জিনিসটা। আমরা ছিলাম হচ্ছে ইনটাইন যে নরম, এটার কারণটা কি? দেখ, একজাইন শক্ত ছিল কারণ বলছি কিউটিন। ইনটাইন যে নরম কারণ কি? তোর বইয়ে লেখা আছে ইনটাইনে সেলুলোজ থাকে, বুঝছিস? সেলুলোজ থাকে দেখে এটা নরম। এখন আমার কোশ্চেন হচ্ছে সেলুলোজ আছে এমন একটা জিনিসের নাম বল। ভেরি গুড, কোষ প্রাচীর। পরীক্ষায় কোশ্চেন করব পরাগরেণুর সাথে কোষ প্রাচীর মানে কোষ প্রাচীরের সাথে পরাগরেণুর কোন অংশটা সামঞ্জস্যপূর্ণ? অ্যান্সার কি? ইনটাইন। কেন? 2টাই সেলুলোজ দিয়ে তৈরি, বুঝছেন?
ক্লিয়ার কথাবার্তা? তাহলে প্রত্যেকটা জিনিস বইয়ে আছে। হ্যাঁ, আজকে আমি আমার মাথা থেকে কিচ্ছু বলবো না, কারণ আমি ভাই এগুলো জানিও না, আমি তো এগুলো পড়ি না, তাই না? আমি জানবো কেমনে? সো আমি যা বলতেছি তোদের বই মুখস্থ করে আসছি, আমি শুধু বইয়ের লাইনগুলো বলতেছি একদম হুবহু, মানে দাড়ি কমা সহ, বুঝছিস? সো পড়ার সময় শুধু আমার লাইনগুলোই দেখবি, আমি যা বলতেছি ওগুলোই বই আছে, ঠিক আছে? এবার আয়, এই ছবির মধ্যে দেখ, আমরা দুইটা নিউক্লিয়াস নিয়ে কথা বলছিলাম। ছোটোবেলায় একটা থাকে, পরে দুইটা হয়, জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস। বড় কোনটা এটা পরীক্ষায় আসে? বড় হচ্ছে নালিকা নিউক্লিয়াস, ছোট কোনটা? জনন নিউক্লিয়াস। সো মোটামুটি আমাদের, ওরে আসল জিনিস তো বলি নেই, মোটামুটি পরাগরেণু শেষ, শুধু একটা ছাড়া, এটাই মেডিকেলে আসছিল। সেটা কি? দুইবার মেডিকেলে আসছে, একটা হলো 15-16 সালে, আর একটা মোস্ট প্রবাবলি 13-14 সালে। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল জার্ম পোরের সংখ্যা কত? দেখ তোদের বইয়ে লেখা আছে জার্ম পোরের সংখ্যা 20টা, বাট মেডিকেলে যেবার আসছিল ওখানে ছিল 16 থেকে 20। সো সবাই লিখ 16 থেকে 20টা, এটা ঠিক করে লিখ, 16 থেকে 20, জার্ম পোরের সংখ্যা 16 থেকে 20, লিখছিস? আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি জার্ম পোর কাকে বলে। মনোযোগ দে সবাই, দেখ এই এক্সাইন তার যাত্রা পথে কিছু কিছু জায়গায় নাই, ফাঁকা। কেন? কারণ এই স্পোরোপোলেনিনটা সব জায়গায় থাকে না। যেহেতু সব জায়গায় সমানভাবে থাকে না, যেমন এই জায়গাটায় সমানভাবে নাই, এই কারণে কি হয়েছে, এখানে এক্সাইনটা নাই, বা থাকলেও খুবই চিকন। এই সুযোগটা কে নিছে? এই সুযোগটা নিছে হচ্ছে ভিতরে ইনটাইন। সে কি করছে? সে এই ফাঁকা জায়গাটা দিয়ে বের হয়ে আসছে। সো এই ফাঁকা জায়গাটার নাম কি? জননরন্ধ্র অথবা রেণুরন্ধ্র অথবা জার্মপোর। আর বললাম যে ইনটাইন বাইর হয়ে চলে আসে, ইনটাইন যে বের হয়ে নালী তৈরি করে ওটার নাম পরাগ নালিকা। তাহলে দুইটা পড়াইছি, শোন। রেণুরন্ধ্র কাকে বলে? ফাঁকা জায়গাটার নাম যেখানে এক্সাইন নাই। আর পড়াইছি এই রেণুরন্ধ্র দিয়ে কি আসে? পরাগ নালিকা আসে। মেডিকেলের দ্বিতীয় কোশ্চেনটা ছিল পরাগ নালিকা সৃষ্টিতে কোনটার অবদান বেশি, বা আরেকটা কোশ্চেন মানে অল্টারনেটিভ হইতে ছিল হচ্ছে রেণুরন্ধ্র দিয়ে কোনটা বের হয়ে আসে। অ্যান্সার কি? ইনটাইন বের হয়ে আসে, নট এক্সাইন, কারণ এক্সাইন তো এখানে নাই, বের হয়ে আসতেছে কে? ইনটাইন। বুঝছিস সবাই? ওকে, এবার তাহলে পরের টপিকে চলে যাই আমরা। দেখ এগুলো প্রত্যেকটা জিনিস আমি বলছি একদম হুবহু বইয়ে যেভাবে আছে, দেখ ঠিক আছে? কোনো ঝামেলা থাকলে বলিস কিন্তু। এই যে দেখ রেণুরন্ধ্র জার্মপোরের কথাবার্তা আমরা বলছি, ইনটাইন বের হয়ে আসে, এই যে দেখ এটাই কোশ্চেন ছিল। কথা কি ক্লিয়ার ভাই? ওকে, এবার আমরা চলে যাই মেয়েদেরটাই। মেয়েদের কাহিনী কি? মেয়েদের কাহিনী হচ্ছে বলতো মানুষের ক্ষেত্রে ডিম্বাণু থাকে মেয়েদের কোন অংশে? ডিম্বাশয় বা ওভারি, তাই না? আচ্ছা ফাইন। উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণুটা যেই অংশে থাকে তার নাম হচ্ছে ডিম্বক। আমি কি বুঝাইতে পারছি? তাহলে অমরা আমাদের যেমন, ওদের এরকম হচ্ছে ডিম্বক। কথা কি ক্লিয়ার ভাই? ডিম্বক কাকে বলে? যেই জায়গায় ডিম্বাণু থাকে তার নাম ডিম্বক। ডিম্বক কোনটা? ডিম্বক হচ্ছে এটা, ক্লাস 9-10 এই ছবিটা দেখছিলি। কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখ এই ডিম্বকটা তৈরি হবে কোন অংশ থেকে? এটা হচ্ছে পরের কোশ্চেন। তোদের বইয়ে এটা লেখা হচ্ছে অমরা থেকে তৈরি হয়, তার মানে অমরা থেকে ডিম্বক তৈরি হয়, এটা মুখস্থ রাখতে হবে। কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা এবার আয়, দেখ আমি লিখছি ডিম্বকের মধ্যে দুই ধরনের টিস্যু থাকে, একটার নাম আবরণী টিস্যু, একটার নাম নিউসেলাস টিস্যু। আবরণী টিস্যু আর নিউসেলাস টিস্যুর মধ্যে পার্থক্য কি? ছবি দেখ। আবরণী টিস্যু হচ্ছে যেই টিস্যু আবরণ তৈরি করে, এই যে একটা আবরণ দুইটা আবরণ, তার নাম আবরণী টিস্যু। আর নিউসেলাস টিস্যু কোনটা? এই যে এগুলো প্রত্যেকটা নিউসেলাস টিস্যু। তাহলে কি দুইটা ক্লিয়ার ভাই? এবার আয়, নিউসেলাস টিস্যুর মধ্যে আবরণ টিস্যুর কাজ তো বুঝেই গেছো, নিউসেলাস টিস্যুর কাজটা কি? নিউসেলাস টিস্যুর মধ্যে অনেকগুলা কোষ আছে, এখানে অনেক দেখছোস। এর মধ্যে একটা কোষ সবচেয়ে বড়, নিউক্লিয়াস সবচেয়ে বড়, আর সাইটোপ্লাজম ঘন। একটু আগে বলছিলাম তিনটা ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে ওই কোষটার নাম কি? আর্কিস্পোরিয়াল কোষ। বলছিলাম ছেলেদের ক্ষেত্রে এই হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। দেখ এটা সবচেয়ে বড় কিনা, যদিও এটার নাম এখন আর আর্কিস্পোরিয়াল কোষ নাই, এটার নাম এখন হয়ে গেছে ভ্রূণথলি, বাট ছোটবেলায় এটা কি ছিল? আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে দেখ এই যে নিউসেলাস টিস্যুর মধ্যে আর্কিস্পোরিয়াল কোষ। আচ্ছা এবার এটা একটু আমরা ব্যাখ্যা করি। এই যে দেখ নিউসেলাস টিস্যু, নিউসেলাস টিস্যুর মধ্যে যেটা সবচেয়ে বড় এই যে আর্কিস্পোরিয়াল কোষ,
আর্কিস্পোরিয়াল কোষ অনেক বিভাজনের ফলে মাইটোসিস এবং মিওসিস বিভাজনের ফলে তৈরি করবে এই রেণু কোষগুলা। আমরা একটু পর পড়বো মানে স্ত্রী কোষগুলা, হ্যাঁ একটু পর পড়বো। দেখ এই যে ভাইয়া একবার হয়েছে মাইটোসিস, মাইটোসিস মিওসিস, মনে রাখবো কিভাবে? মাতৃ আছে তাহলে এটা মিওসিস। আচ্ছা এবার দেখ এই যে স্ত্রী রেণু মাতৃকোষ যেটার মিওসিস হয়েছে, এটা কোনটা আসলে? এই ছবিটাও তো মনে হয় চিনোস, ছোটবেলা একসোস না? এই ছবির মধ্যে এটা হচ্ছে সেটা, মিলা জাস্ট। এইটা হচ্ছে এটা, এটার কি হয়েছে? মিওসিস। এই যে মিওসিস তৈরি করছে কি? চারটা কোষ, এই যে চারটা কোষ। ক্লিয়ার সবাই? ছবির সাথে পড়া, কোনো ঝামেলা আছে? আচ্ছা এই কাহিনীগুলা কোন টিস্যুর মধ্যে হয়? অ্যান্সার কি? আর্কিস্পোরিয়াল কিন্তু কোষ না, আর্কিস্পোরিয়াল কোষ, টিস্যু না। এই আমি বলছি কোন টিস্যুর মধ্যে হয়? অ্যান্সার কি? নিউসেলাস টিস্যু। এই যে দেখ এই যে নিউসেলাস টিস্যুর মধ্যে হইতেছে। কথা কি ক্লিয়ার নাকি? আর ছবিও মনে রাখ, আমি একসাথে ছবিও দেখাইতেছি। এই যে নিউসেলাস টিস্যুর মধ্যে কাহিনীগুলো ঘটতেছে, এই যে এটার মধ্যে কাহিনীগুলো ঘটতেছে, বুঝছিস? আচ্ছা ফাইন, এবার আয় স্ত্রীরেণু মাতৃকোষ। মায়োসিস হয়েছে, চারটা কোষ হয়েছে, রাইট? এর মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, থাকে কয়টা? একটা। এই ধরনের উদ্ভিদের নাম মনস্পরিক উদ্ভিদ। মনস্পরিক কাকে বলে? যেই সমস্ত উদ্ভিদে একটা মাত্র কর্মক্ষম স্ত্রী রেণু থাকে তার নাম মনস্পরিক। মনো মানে এক, পারবি সবাই? ক্লিয়ার? এই মনস্পরিক উদ্ভিদের সংখ্যা কত এটা পরীক্ষায় আমরা দিব। শতকরা ৭৫%, এটা তোর বইয়ে লেখা আছে, 75%। আমরা কি বুঝছি সবাই? ওকে এবার আয় এই কর্মক্ষম স্ত্রী রেণুটার ভবিষ্যৎ কি, মানে সে এখন কি করবে? সে এখন এই বিভাজনের মাধ্যমে শেষ পর্যন্ত এই ছবিটা বানাবে, তাই না? এই ছবিটার নাম কি? এটার নাম ভ্রূণথলি। কোন ভ্রূণথলি এটা দেখতো? ঠিক এই ছবিটা কোনটা ডিম্বকের মধ্যে? এই যে ভ্রূণথলি, বুঝছোস? তাহলে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। আর্কিস্পোরিয়াল কোষ কোন টিস্যুর মধ্যে থাকে? অ্যান্সার কি? ফাইন, এই যে নিউসেলাস টিস্যু। ছবির সাথে মিলা, নাহলে প্যাঁচ লাগবে। আচ্ছা এবার বল আর্কিস্পোরিয়াল কোষের বড় ভার্সনটার নাম কি? মানে ছোটবেলায় নাম আর্কিস্পোরিয়াল কোষ, বড় এটা কি হয়? ভেরি গুড, এই যে ভ্রূণথলি হয়। বুঝছোস কিছু? কেমনে হয়? ওই যে এতক্ষণ ধরে তো এগুলাই ব্যাখ্যা করলাম, এই যে এমনি হয়। বুঝছেন ভাই? আর যদি না বুঝেন অ্যাটলিস্ট এটা মুখস্থ করেন। আর্কিস্পোরিয়াল কোষের বড় ভার্সনটার নাম কি? ভ্রূণথলি। ক্লিয়ার? এবার আমার কোশ্চেন হচ্ছে ভ্রূণথলি কাকে বলে? ৮ নিউক্লিয়াস বিশিষ্ট কোষের নাম ভ্রূণথলি। যেই কোষের মধ্যে ৮টা নিউক্লিয়াস থাকবে তার নাম ভ্রূণথলি, এবং এটা অবশ্যই ডিম্বকের মধ্যে থাকবে। ক্লিয়ার কথা? আচ্ছা এবার আসেন, আপনার কাছে নিউক্লিয়াস আছে কয়টা দেখেন তো? একটা। একটা থেকে আপনি বানাইতে হবে কয়টা? ৮টা। কোন বিভাজন? মাইটোসিস বিভাজন। এবার হিসাব করেন মাইটোসিস কয়বার হওয়া লাগবে? একটা থেকে ৮টা বানাইতে হবে, মাইটোসিস কয়বার হওয়া লাগে? 3 বার। একটা থেকে 2টা হইলে কয়বার? একবার। 2টা থেকে 4টা হইলে 2 বার। 4টা থেকে 8টা হইতে 3 বার। আর 2 বার মানে 3 বার। মোট কয়বার হয়েছে? 3 বার। পরীক্ষায় আমরা এটা দিব। একটা ভ্রূণথলি গঠনে কয়বার মাইটোসিস বিভাজন দরকার? এটা শ্যাডোয়ের একটা স্পেশাল কোশ্চেন, বলে দিছি, এটা তাও ভুল করেন না, উইকলিতে দিব আমরা এটা। ঠিক আছে ভাই? তোদের দেখছোস আমি কি দেখতেছি জানো? সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছি এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। মানে সবাইকে যে আমি আমার মধ্যে নিয়ে আসবো এটা তার বাস্তবে সম্ভব না, কিন্তু আয় একটু আয় ভাই, তোদের জন্যই আয় ভাই। আমি বলছি একটা ভ্রূণথলি গঠনে কয়বার মাইটোসিস হওয়া লাগবে? তুই দেখ একটা থেকে 8টা বানাইতে হলে মাইটোসিস কয়বার হওয়া লাগে? 3 বার। এটাই বলছি আর কি। হ্যাঁ ওকে ভাই, এবার দেখ, এবার যদি কোশ্চেন করি একটা ভ্রূণথলি গঠনে কয়বার মায়োসিস হওয়া লাগবে, মানে মিউসিস হওয়া লাগবে? একবার। এই যে একবার। তাহলে অপশনে ওই যে এমনি থাকে আর কি, একবার মায়োসিস 3 বার মাইটোসিস, পুরোটা একসাথে থাকে। ক্লিয়ার সবাই? কোনো ডাউট আছে? ডাউট থাকলে কি করবেন? আচ্ছা ডাউট থাকুক একটু, আসেন এবার এই ছবির দিকে তাকান। আর কি কোশ্চেন আসা সম্ভব? এবার কোশ্চেন আসা সম্ভব হচ্ছে এই 8টা কোষের নাম কি, মানে 8টা নিউক্লিয়াসের কি কি নাম? প্রথমে হচ্ছে প্রধান যেটা নায়িকা, সে কে? ডিম্বাণু, রাইট? এখন ডিম্বাণু কাকে বলে? এটা হচ্ছে আমার কোশ্চেন। অনেকে বলে বড় কোষটার নাম ডিম্বাণু, এটা কারেক্ট না। বড় কোষ 2 সাইডেই থাকে,
ডিম্বাণু কাকে বলে এটার একদম অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে এই ছবিতে দেখ, এটার একটা ফাঁকা জায়গা ছিদ্র দেখা যায়, এই ছিদ্রটার নাম ডিম্বক রন্ধ্র। সংজ্ঞাটা এইভাবে দেই আমরা, ডিম্বক রন্ধ্রের দিকে যেই 3টা কোষ থাকে তার মধ্যে যেটা সবচেয়ে বড় তার নাম ডিম্বাণু। নাকি বুঝোস নাই? ক্লিয়ার সবাই? তাহলে ডিম্বাণু নির্ভর করতেছে ডিম্বক রন্ধ্র কোন দিকে আছে এটা। তাহলে আবার দেখতো এই ছবিতে ডিম্বাণুটা কি উপরে না নিচে? ওরা কোনটা দেখাইছে এখানে? ওরা উপরে দেখাইছে, তার মানে ডিম্বক রন্ধ্র কই আছে এটাতে? উপরে। ক্লিয়ার নাকি একদম? ওকে, এবার আই নেক্সট। তাহলে ডিম্বাণুর ভবিষ্যৎ কি? এটা পরের কোশ্চেন। ওই নায়কের কাছে যাবে, মিলন করবে, জাইগোট করবে, ভ্রূণ করবে, এটাই তো ভবিষ্যৎ। ডিম্বাণুরে হেল্প করছে এই 2জন সহকারী কোষ। এদের ফাংশনটা কি? এদের ফাংশন হচ্ছে ডিম্বাণুকে খাবার দেওয়া, পুষ্টি দেওয়া। এদের ভবিষ্যৎ কি? নায়কের দেখা পাইলে এরা নষ্ট হয়ে যাবে, এরা শেষ। তাহলে এরা ডিজেপেয়ার করে, এরা নিঃশেষ হয়ে যায়। কথাটা হচ্ছে নিঃশেষ হয়ে যায়, বুঝছিস? ওকে, এবার আয়। মাঝখানে 2টা আছে সেকেন্ডারি নিউক্লিয়াস। একটা কোশ্চেন আমরা করি, ভ্রূণথলিতে কোন কোষটা একমাত্র ডিপ্লয়েড আর বাকি সবগুলা হ্যাপ্লয়েড? ওকে, ডিপ্লয়েড কেন? এটা তো ভাই কি বলবো, 2টা মিলছে থেকে ডিপ্লয়েড। হ্যাঁ, N+N ডিপ্লয়েড তো হয়। এবার আয়, এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ হচ্ছে তারা একসময় শস্য কোষ তৈরি করবে। ওয়ার্ডটা শুনছোস? শস্য কোষ। হ্যাঁ, আচ্ছা এবার আয়, বাকি 3টার নাম প্রতিপাদক কোষ। এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ হচ্ছে এরাও নষ্ট হয়ে যাবে। তাহলে দেখ, এই 8টার মধ্যে নষ্ট হয়ে যায় কয়টা? আমরা যেখানে ছিলাম আমার কোশ্চেন ছিল একটা ভ্রূণথলির মধ্যে যে 8টা কোষ থাকে এর মধ্যে কয়টা নিঃশেষ হয়ে যায়? 5টা। বাকি থাকে কয়টা? 3টা। এটা মনে রাখতে হবে সবার। হ্যাঁ, ওকে, আর কি? আর কিছু নাই, বল। প্রতিপাদক কোষ আসলে এদেরকে হেল্প করে, এই সেকেন্ডারি নিউক্লিয়াস আর ডিম্বাণুকে হেল্প করে, বাট অ্যাপ্রোপ্রিয়েট কোথাও কিছু নাই। আমিও আর ঘাটাঘাটি করি নাই, কি দরকার? বুঝিস না, উদ্ভিদ নিয়ে পড়ে আর কি হবে জীবনে, মানুষ নিয়ে পড়ে কুল পাইতেছি না। আচ্ছা ভাইয়া, এবার কই জানি ছিল। আচ্ছা, একটা কোশ্চেন, তোদের বইয়ে এই 3টা ওয়ার্ড লেখা আছে, মনস্পরিক, বাইস্পরিক, টেট্রাস্পরিক। পরীক্ষায় আমরা কোশ্চেন দিব যে নিচের কোনটা সম্ভব নয় বা নিচের কোনটা অসামঞ্জস্যপূর্ণ। অপশন এতে থাকবে মনস্পরিক, বিতে থাকবে বাইস্পরিক, সিতে থাকবে ট্রাইস্পরিক, ডিতে থাকবে টেট্রাস্পরিক। সম্ভব না কোনটা? ট্রাইস্পরিক। কেন না? শোন, মনস্পরিক কাকে বলে বলে ফেলছিলাম, একটা যদি থাকে সেটা মনস্পরিক, রাইট? কেন? একটা দিয়ে 8টা সম্ভব কিনা? কয়বার মাইটোসিস? আচ্ছা, যদি বাইস্পরিক হয় মানে 2টা হয়, তাইলে মাইটোসিস কয়বার লাগবে? 8টা তো সম্ভব। 4টা যদি থাকে মানে টেট্রাস্পরিক যদি হয়, 8টা কি সম্ভব? ওকে, আমরা ট্রাইস্পরিক কেন সম্ভব না বুঝছিস? 3 দোকানে 6, 3 3 9, 8 আর সম্ভব না, বুঝছস? তো এই জন্য ট্রাইস্পরিক হয় না। এটা পরীক্ষায় আসে, আর তোদের বইয়ে উদাহরণগুলো দেওয়া আছে, মনস্পরিকের উদাহরণ, বাইস্পরিকের উদাহরণ, এগুলো সব দেওয়া আছে, পাবি। রিডিং করলে সবই পাবি। আমি না বললাম যে আজকে সব কিছু হচ্ছে বইয়ের ভাষা, আমার মাথার কোনো ভাষা নাই, বুঝছস? ওকে, এবার আয়, ডিম্বকের গঠন নামে একটা টপিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন ভাই আসবে, শ্যাডোইরে অ্যাটলিস্ট আসবে। আচ্ছা, এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে, এটা কত নম্বর পেজ রে? 357। 357 নম্বর পেজে যে গঠনটা দেওয়া আছে, আপনাদের প্রথম কাজ হচ্ছে ইংলিশ নামগুলো মুখস্থ করা। বাংলা নাম মুখস্থ করে লাভ নাই, আমরা প্রধানত ইংলিশ নামগুলো পরীক্ষায় দিব। বাংলা নামও পড়বেন অবশ্যই, বাট ইংলিশটা বেশি আসবে। কথা কি ক্লিয়ার? ওকে, এবার আয়, আমি একটু পড়াই দিই 2 মিনিট, তোরা বাসায় গিয়ে বাকিটা পড়বি। হ্যাঁ ভাই, দেখ, এটা একটা ডিম্বক, রাইট? আমরা বলছিলাম ডিম্বক সৃষ্টি হয় কোন অংশ থেকে? অ্যান্সার কি? একজন শুধু মনে আছে, আর বাকি 60 জনের একটু মনে নাই না? বলছিলাম না অমরা থেকে সৃষ্টি হয়? বলছিলাম। এই যে দেখ অমরা, হ্যাঁ ধর এটা অমরা, অমরার সাথে ডিম্বকটাকে কানেক্ট করবে কে? অ্যান্সার হচ্ছে ডিম্বক নারী। এই হচ্ছে ডিম্বক নারী। এটার ফাংশন কি? অমরাকে এই ডিম্বকের সাথে কানেকশন দেওয়া। আচ্ছা বলতো, ডিম্বক নারীর মতো সেম আমাদের একটা জিনিস আছে, নাম কি? আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ডের কাজ কি? অমরার সাথে কানেকশন করা, সেম। ভ্রূণ বলতে ধর ডিম্বকটার কথাই বুঝাইছি। কথা কি ক্লিয়ার ভাই? ঝামেলা আছে কোনো? আচ্ছা, এটার কাছাকাছি একটা ওয়ার্ড হচ্ছে ডিম্বক নাভি বা হাইলাম।
বল হাইলাম মানুষের শরীরে কোথায় কোথায় আছে? বৃক্কে আছে, ফুসফুসে আছে, লিভারেও আছে, বাট এটার নাম আমরা হাইলাম বলি না। হ্যাঁ, যাই হোক, বৃক্ক আর ফুসফুস। আচ্ছা এবার দেখ, এই হাইলাম ডিম্বক নাভি এটা কোনটা? এই যে লাল করা অংশটা দেখা যায়, এইটার ফাংশন কি? ডিম্বক নারীকে এই মূল ডিম্বকটার সাথে কানেক্ট করে সে। আমার কথা কি বুঝছোস? অমরার সাথে মূল দেহকে কানেক্ট করে ডিম্বক নারী, ডিম্বক নারীকে মূল দেহের সাথে কানেক্ট করে ডিম্বক নারী। ক্লিয়ার সবাই? কোনো ঝামেলা আছে না? এবার আয়, ডিম্বক ত্বকে চলে আয়। ডিম্বক ত্বক কোন টিস্যু থেকে তৈরি হয়? অ্যান্সার কি? না, নিউসেলাস দিয়ে আর্কিস পরিয়াল হয়। আবরণী টিস্যু মনে পড়ে? মনে নাই? এই যে দেখ, দুইটা ছিল, আবরণী টিস্যু আর নিউসেলাস টিস্যু। আবরণী টিস্যুর কাজ কি মনে পড়ছে? ওকে এবার আয়, এই হচ্ছে দুইটা ত্বক, বাইরেরটার নাম বহিত্বক, ভিতরেরটার নাম অন্তত্বক, পড়া শেষ। এবার আয় 3 নাম্বার 4 নাম্বার অংশ, এই যে রন্ধ্রটা দেখা যায় ছিদ্র, এটার নাম কি বলছি? ডিম্বক রন্ধ্র। পরীক্ষায় এটার ইংলিশ নামটা বেশি ইম্পর্টেন্ট, মাইক্রোপাইল। আচ্ছা এবার আসেন, ডিম্বক রন্ধ্রের কাজ কি? ডিম্বক রন্ধ্রের কাজ হচ্ছে এই ছিদ্রটা দিয়ে শুক্রাণু এই ডিম্বাণুর কাছে যাবে, এটা হচ্ছে কাজ। শুক্রাণু তো বুঝছেন, পরাগরেণু, ওই যে পরাগরেণু তৈরি হয়েছিল, সে এইভাবে আসবে, সেই ছিদ্রটা দিয়ে ডিম্বাণুর কাছে যাবে। কথা কি ক্লিয়ার সবাই? কোনো ডাউট আছে না? এবার আর কি বাকি আছে? নিউসেলাস টিস্যু নিয়ে তো আমরা বলছি, এই হচ্ছে নিউসেলাস টিস্যু। এটার বাংলা নামটা ইম্পর্টেন্ট, ভ্রূণপোষক টিস্যু। নিউসেলাস টিস্যুর ফাংশন কি? আর্কিস্পোরিয়াল কোষ তৈরি করা। আর আর্কিস্পোরিয়াল কোষের ফাংশন কি? ভ্রূণথলি গঠন করা। এখনো ক্লিয়ার হইতেছে না, তাই না? আর কেমনি ক্লিয়ার হবে বলতো? বল, ঝামেলা কোথায় আছে বল? ঝামেলা নাই? ভ্রূণপোষক কিছু লেখা আছে তো, বইয়ে লেখা আছে, আমার মাথায় কিছু নাই আজকে। ওকে ভাইয়া, তাহলে আমরা বললাম এই ভ্রূণথলি গঠন হয় আর্কিস্পোরিয়াল কোষ দিয়ে, আমি বারবার কথাটা বলছিলাম। আর আর্কিস্পোরিয়াল কোষ তৈরি হয় কোন টিস্যু দিয়ে? নিউসেলাস টিস্যু দিয়ে। আচ্ছা একটু তো আর্কিস্পোরিয়াল কোষের ফাংশন বুঝলাম, বাকি কোষগুলার কি হবে? এটার ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ হচ্ছে তারা নষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে এটাও নিঃশেষ হয়ে যায়, বুঝছিস? আচ্ছা আর কি বাকি আছে? ডিম্বক মূল কাকে বলে? ডিম্বক মূল হচ্ছে ডিম্বক রন্ধ্রের ঠিক উল্টা দিকের অংশটার নাম ডিম্বক মূল। এই যে অংশটার নাম ডিম্বক মূল। এবার বাসায় গিয়ে এগুলো নিজেরা মুখস্থ করবেন, ঠিক আছে? ওকে এবার আসে নেক্সট। ডিম্বকের উদাহরণ 5 স্টার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাইছেন ডিম্বকের উদাহরণ? পরের পেজেই তো, ওই যে ডিম্বকের গঠনের পরের পেজে ডিম্বকের উদাহরণ আছে, পাইছেন সবাই? ওকে এবার শুনেন, এই ডিম্বকের উদাহরণগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা 99%। সো আপনাদেরকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার জন্য আমি হচ্ছে কিছু উপায় বলছি, তাই না? আপনারা যদি অন্য কোনো উপায় থাকে আপনারা ইউজ করতে পারেন, তবে কোনো একটা উপায় দিয়ে মনে রাখেন। এটা কবিতা হইতে পারে বা হোয়াট এভার, ডাইরেক্ট মনে রাখা এটা সম্ভব না, ঠিক আছে? ওকে এবার আমি একটু পড়াই, শোনেন। এই ছবিটা আপনাদের বইয়ে দেওয়া আছে, এটা আপনাদের বইয়ের ছবি। দেখেন 4 ধরনের ডিম্বক লেখা আছে আপনাদের বইয়ে। একটার নাম ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী ডিম্বক কাকে বলে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। যেই ডিম্বকের মুখ উপরের দিকে থাকে তার নাম ঊর্ধ্বমুখী ডিম্বক। মুখ বলতে আমরা কাকে বোঝাইছি? ডিম্বক রন্ধ্রকে বোঝাইছি। আমি কি বোঝাইতে পারছি? তাহলে যেই ডিম্বকের ডিম্বক রন্ধ্র উপরের দিকে থাকে নাম কি? ঊর্ধ্বমুখী। দ্বিতীয় কোশ্চেন, ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ লিখো, উদাহরণ পড়বেন। তৃতীয় কোশ্চেন, ঊর্ধ্বমুখী ডিম্বকের বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ডিম্বক নাভি, এটা হচ্ছে এটা ডিম্বক নারী বলেন, এটা ডিম্বক নারী, এটা হচ্ছে ডিম্বক মূল, আর এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। দেখেন এই তিনটা 180 ডিগ্রি বরাবর আছে, একই সরলরেখা বরাবর আছে, আপনাদের বইয়ে লেখা আছে। এইটা আমরা পরীক্ষায় দিব যে কোন ডিম্বকে এই তিনটা একই সরলরেখা বরাবর থাকে। অ্যান্সার কি? সবাই কি ক্লিয়ার? এবার আসেন 2 নম্বর, অধোমুখী কাকে বলে? যেই ডিম্বকের মুখ মানে ডিম্বক রন্ধ্র নিচের দিকে তার নাম অধোমুখী। উদাহরণ মুখস্থ করবেন। বৈশিষ্ট্য কি? দেখেন এখানে আর তিনটা একই সরলরেখা বরাবর নাই, শুধু কারা একই সরলরেখা বরাবর আছে? ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূল। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন পরেরটায়,
পার্শ্বমুখী কাকে বলে? যেই ডিম্বকের ডিম্বকরন্ধ্র এক পাশে সরে গেছে তার নাম পার্শ্বমুখী। পার্শ্বমুখীর বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন এখানে ডিম্বক মূল আর হচ্ছে ডিম্বক রন্ধ্র দুইটা একই লাইন বরাবর আছে, তবে ডিম্বক নাড়িটা একই লাইন বরাবর নাই। কিন্তু ডিম্বক নাড়িটা ডিম্বক রন্ধ্রের সাথে 90 ডিগ্রি কোণ করছে, সমকোণে আছে। এটা পরীক্ষায় আসবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? কোনো ডাউট আছে কারোর? নাই, আর উদাহরণ তো পড়বিনি। বক্রমুখী কাকে বলে? মুখটা বেঁকে গেছে, এই ওয়ার্ডটাই মনে হয় আপনাদের বইয়ে লেখা। বেঁকে গেলে নাম হচ্ছে বক্রমুখী। বক্র মানে বাঁকা। ক্লিয়ার ভাই? ওকে, নেক্সট। আচ্ছা, এগুলো আমরা সব বললাম, এই যে উদাহরণ এগুলো সুন্দর করে পড়বেন, ঠিক আছে? এই যে মনস্পরিক, বায়োস্পরিক, টেট্রাস্পরিক এগুলো বললাম, হ্যাঁ। ওকে, আমাদের পরের টপিক হচ্ছে নিষেক ক্রিয়া। আপনারা নিষেক ক্রিয়াতে চলে যান। গেছেন ভাই? খবর কি ওমরের? সাত ভাই, সাত ভাই, ভিতরে ফটোকপি চলে না? ওকে ভাইয়া শোন, আমরা এবার শুরু করতেছি হচ্ছে নিষেক ক্রিয়া। তোদের বইয়ে নিষেক ক্রিয়ার 4টা ধাপের নাম আছে, দেখ 4টা ধাপের নাম পাইছোস। সবাই শুধু এই পয়েন্টের নামগুলো মুখস্থ করবি, সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে হবে, বুঝছেন? শুধু পয়েন্টের নাম, আর ভিতরে কি পড়া লাগবে এটা এখন আমি পড়াচ্ছি। ওকে, আসেন সবাই মনোযোগ দেন। আমাকে প্রথমে বলেন এই ছবিটা কিসের ছবি? বলেন বলেন, অ্যান্সার দেন। কিসের ছবি? না, জাইগোট তো পরের কাহিনী। আর স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকও কারেক্ট অ্যান্সার না। সবচেয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিষেক ক্রিয়া। কারণ এখানে স্ত্রীস্তবক তো আছে আমি দেখতেছি, কিন্তু এখানে তো পুরুষও আছে, পরাগরেণু এসে বসে আছে। তাহলে কি এটা শুধু স্ত্রীস্তবক আছে আর এখন নাই? আচ্ছা যাই হোক, এটা নিষেক ক্রিয়ার ছবি। এই নিষেক ক্রিয়ার জন্য আমি দেখতেছি এটা হচ্ছে পুরোটা স্ত্রীস্তবক। একটা স্ত্রীস্তবকের অংশ থাকে কয়টা? 3টা। এর মধ্যে সবচেয়ে উপরেরটার নাম গর্ভমুণ্ড, মনে পড়ে? গর্ভমুণ্ড। 2 নম্বরটার নাম গর্ভদণ্ড। 3 নম্বরটার নাম গর্ভাশয়, বুঝছেন? আচ্ছা, এবার আসি গর্ভমুণ্ডের ফাংশন কি। গর্ভমুণ্ডের ফাংশন হচ্ছে এই যে পরাগরেণুগুলো এসে এখানে বসে। পরাগরেণু তো চিনেন, পুরুষটা এসে এখানে বসে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমার পরের কোশ্চেন হচ্ছে পরাগ নালিকার কথা মনে আছে সবার? পরাগ নালিকা ইনটাইন দিয়ে বের হয় না এক্সাইন দিয়ে বের হয়? ইনটাইন। পরাগ নালিকা তৈরি হবে কখন? এটা হচ্ছে কোশ্চেন, এটা আমরা উইকলিতে দিব। 1 নম্বর অপশন হচ্ছে পরাগরেণু তৈরি হওয়ার সময়। 2 নম্বর অ্যান্সার কোশ্চেন হচ্ছে, মানে অপশন হচ্ছে গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হওয়ার পর। অ্যান্সার কি? পতিত হওয়ার পর। অর্থাৎ পরাগরেণু নর্মাল অবস্থায় কেমনে থাকে বলেন তো? এই যে এভাবে থাকে গোল গোল, ভিতরে 2টা নিউক্লিয়াস নিয়ে এসে বসে থাকে। যখন সে উড়ে এসে এখানে বসে তখন তার সৃষ্টি হয় কি? পরাগ নালিকা। আমি কি বুঝাইতে পারছি? এটা সবার মনে থাকবে তো? ওকে, এবার আয় এই পরাগ নালিকাকে রাস্তা দেওয়া, মানে পথ দেখানো কাজ হচ্ছে গর্ভদণ্ডের। মানে গর্ভদণ্ড কি করে? পরাগ নালীটাকে রাস্তা দেয়। আর গর্ভাশয়ের কাজ কি? গর্ভাশয়ের মধ্যে ডিম্বক আছে, এটা ডিম্বকের ছবি, বুঝছিস? আর ডিম্বকের ভিতরে এটা কিসের ছবি? ভ্রূণথলির। আর ভ্রূণথলির ভিতরে কি আছে? ডিম্বাণু আছে। আমি একটু ডিম্বাণুর অবস্থানটা বলি, সবাই একটু শোন বা লিখে রাখ, এটা তোরা বারবার ভুল করবি। সবার আগে আমি বলছি, আমি এখন কোশ্চেন হচ্ছে ডিম্বাণুর অবস্থান কোথায়। সবার আগে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের ভিতরে শুনবি আর ছবিটার দিকে তাকাবি। স্ত্রীস্তবকের ভিতরে গর্ভাশয়, এই পুরাটার নাম গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, এই যে এটার নাম ডিম্বক। ডিম্বকের ভিতরে ভ্রূণথলি, এই যে ভ্রূণথলি, লিখতে পারতেছস? স্ত্রীস্তবক, তারপর বলছি গর্ভাশয়, তারপর বলছি ডিম্বক, তারপর বলছি ভ্রূণথলি। ভ্রূণথলির মধ্যে থাকে ডিম্বাণু। এবার দেখ মিলছে কিনা সব পড়া। ক্লিয়ার ভাই? আর পরাগরেণু থাকে কোথায়? এটাও একটু লিখে ফেল, এটাও ভুলে যাবি। পরাগরেণু কোথায় থাকে, মানে ছেলেটা কই থাকে? ছেলের বাড়ি হচ্ছে পুংকেশর, মানে পুংস্তবক। তার ভিতরে থাকে পরাগধানী।
পরাগধানীর ভিতরে থাকে পরাগ প্রকোষ্ঠ, পরাগ প্রকোষ্ঠের ভিতর থাকে পরাগথলি, পরাগথলির ভিতর থাকে পরাগরেণু। একটু মনে রাখেন এই লাইনগুলো, আর কি বলবো, আর কিছু বলার নাই। ওকে, আবার কোনটা বলবো? প্রথমে পুংস্তবক, তারপরে পরাগধানী, পরাগধানীর পর পরাগ প্রকোষ্ঠ, পরাগ প্রকোষ্ঠের ভিতরে পরাগথলি, পরাগথলির ভিতরে পরাগরেণু। বুঝছেন? যাবো এরপর। ওকে, এবার চ্যাপ্টারটা সহজ, কিন্তু উদ্ভিদের তো এই জন্য, আর আপনারা তো মনে হয় এটা শর্ট সিলেবাসে নাই, এই জন্য আপনাদের একটু প্যারা হবে আর কি। হ্যাঁ, বাট চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টার থেকে সহজ। যেমন অ্যাটলিস্ট কোষ রসায়ন থেকেও তো সহজ নাকি? কোষ রসায়ন পড়ছেন, ওই দিন আপনারা হচ্ছে একটু শহীদ হয়ে যাবেন আর কি। হ্যাঁ, ওই দিন একটু ঝামেলা হবে, ওই তুলনায় অনেক সহজ। ওকে, আসেন ভাই, আমরা ছিলাম হচ্ছে এগুলো বলা শেষ আমাদের। হ্যাঁ, এবার আমরা আসি। ধরেন আমার পরাগ রেণু হচ্ছে এটা, এটা উড়ে এসে এখানে বসলো, রাইট? বসার পর পরাগ নালী সৃষ্টি হলো, এটাও ফাইন। এখন এখানে দুইটা নিউক্লিয়াস থাকে, তাই না? সামনেরটার নাম কি? বড়টার নাম নালিকা, এটা সামনে থাকে। মনে রাখবে এটা হলো বন্ধু। কার বন্ধু? এটা হলো জামাই, বুঝছিস? এটা বিয়ে করতে যাবে, এই জামাইয়ের বন্ধুটা হচ্ছে সামনে থাকে। কেন? জামাইরে নিয়ে যাবে, একা একা যেতে লজ্জা পাইতেছে। হ্যাঁ, নিয়ে যাবে কোন পর্যন্ত জানোস? এই ডিম্বক রন্ধ্র পর্যন্ত, মানে মেয়ের বাড়ি পর্যন্ত। নাকি বুঝোস নাই? আচ্ছা, আসলো, আসার পর কি হবে? সে যখন বউয়ের কাছাকাছি যাবে, সে তার বন্ধুরে ভুলে যাবে, বুঝছোস? এটি তো হয়। দেখ, এবার সে বন্ধু নাই, বন্ধু নিঃশেষ হয়ে গেছে। আছে কে? শুধুমাত্র জনন কোষ, মানে জামাই। তাহলে দেখ, শুরুতে একটা পরাগরেণুর নিউক্লিয়াস থাকে কয়টা? দুইটা থাকে না? এটাই পড়াইছি এতক্ষণ ধরে। একটা একটা বলছিলাম না? আর তাও ভুল করবি সামনের পরীক্ষাতে, উইকলিতেও। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে সে যখন বড় হয় তখন মাইটোসিস বিভাজন হয়, হয়ে কয়টা নিউক্লিয়াস হয়? নাম কি কি? ওকে, এবার এই ডিম্বকের কাছাকাছি আসা, মানে ডিম্বাণুর কাছাকাছি আসা পর্যন্ত দুইটাই থাকে। কাছে আসার পর বন্ধুটা হারাই যায়, তাহলে থাকে কয়টা? ও একা হয়ে গেছে না? ও এখন আবার মাইটোসিস বিভাজন করবে। তাহলে কতবার মাইটোসিস হইল? 2 নাম্বার। বুঝছেন? এই মাইটোসিসে কি হবে? আগে ছিল একটা, এখন হবে এখানে 2টা কোষ। নাকি বুঝেন নাই? এই নতুন কোষটার নাম বা কোষগুলার নাম পুংগেমিট বা শুক্রাণু। আগেরটার নাম ছিল জনন কোষ, আর এখন নাম কি হয়েছে? পুংগেমিট বা শুক্রাণু। বইয়ে নাম দেওয়া আছে পুংগেমিট 1, আরেকটার নাম দেওয়া আছে পুংগেমিট 2। পরীক্ষায় এগুলা দিয়ে আমরা ইচ্ছা মতো পেঁচাবো। এবার আমি যেভাবে যা যা বলছি ঠিক এইভাবেই আমরা পরীক্ষার হলে পেঁচাবো। আপনাকে মাথা শার্প রেখে পরীক্ষা দিতে হবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার ভাই? এ পর্যন্ত কোনো ঝামেলা আছে না? এবার এখন 2টা শুক্রাণু, তার মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা শুক্রাণু গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে 2টা প্রসেস হইল না? আচ্ছা, আমরা 2টা একটু দেখি। দেখ, ডিম্বাণুর সাথে যে শুক্রাণুর মিলন হয়েছে এটার নাম সিনগেমি, তোর বই দেওয়া আছে। গৌণ নিউক্লিয়াসের সাথে যে শুক্রাণুটা মিললো এটার নাম তোর বই দেওয়া আছে ত্রিমিলন। কেন এটার নাম ত্রিমিলন দেওয়া? সেকেন্ডারি নিউক্লিয়াস আগেই তো ছিল 2জন, এখন আরেকজন আসছে, কয়জন হইলো? 3 জনের মিলনের নাম ত্রিমিলন। এটা একটা ইংলিশ নাম আছে, খারাপ, এটা বললাম না, রোজার মাস, বুঝছস? সো ত্রিমিলন ভাই, ক্লিয়ার? ওকে, এবার তাহলে ভাই আমরা মোটামুটি এগুলো পড়ছি। হ্যাঁ, আচ্ছা, এবার কই যাবি? এবার যাবি হচ্ছে এগুলোর ভবিষ্যৎ কি? সিনগেমির ভবিষ্যৎ কি বল? জাইগোট। কারণ ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়েছে, এটা জাইগোট হবে। আর জাইগোটের ভবিষ্যৎ কি? ভ্রূণ তৈরি হওয়া। দেখ, বইয়ে দেখ দেওয়া আছে নিষেকের পরিণতি। এই যে আমি ভবিষ্যৎ করতেছি না, এটা আসলে নিষেকের পর কি হয়, এটাই আমার ভবিষ্যৎ। বাইর কর। ভেরি ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট, পাইছস? প্রথম পয়েন্টের নাম কি? ভ্রূণের পরিস্ফুটন। মিলছে? কোনটা থেকে ভ্রূণের পরিস্ফুটন হয়? সিনগেমি। 2 নম্বর পয়েন্ট বলেন, কোনটা থেকে শস্যকোষ হয়? ত্রিমিলন। আর 2টা আছে ফলের সৃষ্টি, গর্ভাশয় থেকে হয়। আরেকটা আছে বীজের সৃষ্টি, এটা আমরা পড়াবো। 4টা পরিণতি ক্লিয়ার? ঠোঁটস্থ থাকতে হবে 4টা পরিণতি। এবার আসে নেক্সট,
আপনাদের পেজ নাম্বার কত? বীজ সৃষ্টি, এটা কত নাম্বার পেজ রে? পুরান বইয়ে 360, নতুন বইয়ে 2টা পেজ এড হয়েছে, তাহলে 362 হওয়ার কথা। দেখ 362 নাম্বার পেজ, নতুন বই, ঠিক আছে? ওকে, এখানে কি দেওয়া আছে দেখ, এই পেজটার মধ্যে অনেক হাবিজাবি অনেক কিছু দেওয়া। আমি এখন এই পেজটাকে জাস্ট আমার ভাষায়, আমার ভাষা মানে কি, আমার ভাষা মানে ছোট ভাষা, অল্প করে বলবো, অল্পটা মনে রাখবি শুধু, এটা সবগুলা মনে রাখা সম্ভব না, ঠিক আছে? ওকে, মনোযোগ দে। তোরা বলছিস সিনগেমির ফলে জাইগোট তৈরি হয়, রাইট? এই জাইগোটটার নাম তো আর আমরা বলি না, আমরা বলি এটার ভবিষ্যৎ হচ্ছে ভ্রূণ, তাই না? একসময় ভ্রূণ হবে। দেখ, এই হচ্ছে জাইগোট। কারণ কি? কারণ জাইগোট 2টা কোষ নিয়ে তৈরি না? জাইগোট মানে তো 2টা, শুক্রাণু ডিম্বাণু। এই যে দেখ 2টা কোষ, তোর বইয়ে দেওয়া আছে একটা কোষের নাম, উপরেরটার নাম এপিকাল সেল। এপিকাল কেন নাম দিছে? কারণ এটা অ্যাপেক্স মানে উপরে অবস্থিত। তোর বইয়ের নিচেরটার নাম দিছে বেজাল সেল, কেন? এটা বেস বা ভিত্তি বা নিচে অবস্থিত, বুঝছস? আচ্ছা, এরপর আর কি পড়তে হবে? আর পড়া লাগবে এই এপিকাল কোষটাই একসময় ভ্রূণ তৈরি করবে, আর বেজাল সেলটা কখনো ভ্রূণ তৈরি করবে না। তাহলে কি করবে? সে ওই ভ্রূণটাকে বড় হওয়ার জন্য পুষ্টি দিবে, খাবার দিবে কে? বেজাল সেল। ভ্রূণটা হবে কে? বুঝছস সবাই? কোনো ঝামেলা আছে? না, এখনো শেষ হয় নাই, শোন। এবার এই ছবিটার দিকে তাকা। এটা হচ্ছে একটা ছোলার ছবি। ছোলা মানে হচ্ছে আমরা যে ইফতারের সময় খাই। ছোলা তো একটা বীজ, এটা তো মনে জানোস। এই বীজের ছবি মানে আমি 2 ভাগ করলাম, করলে এরকম একটা ছবি আসবে। আসার পর কি হলো? আমি দেখতেছি এখানে এই যে সাদা সাদা অংশগুলো, এটার নাম বীজপত্র। এখানে বীজপত্র কয়টা? এই জন্য এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যাই হোক, বীজপত্রের ফাংশন কি? বীজপত্রকে আমরা বলি পুষ্টির ভাণ্ডার, অর্থাৎ বীজপত্রের মধ্যে অনেক পুষ্টি থাকে। এই পুষ্টিগুলা কারে দেয়? এই যে ভ্রূণটাকে দেয়। আমি কি বোঝাইতে পারছি? এবার 2 নম্বর অংশ, ভ্রূণমূল। ভ্রূণমূল কাকে বলে? এই যে নতুন করে ভ্রূণটা হইল, এটার যে মূল, এটার নাম ভ্রূণমূল। এটা কি করবে? এটা ভবিষ্যতে গাছের শিকড় হবে, বুঝছিস? আর একটা হলো ভ্রূণকাণ্ড। কোনটা? এই যে ভ্রূণের কাণ্ডের নাম ভ্রূণকাণ্ড। এটা কি করবে? ভবিষ্যতে গাছের পাতা বানাবে। তাহলে এই ছবি থেকে আমরা কি বুঝলাম? এই ছবি থেকে আমরা বুঝলাম একটা বীজের 3টা অংশ, 3টা অংশের নাম বলছি। আমরা আরেকটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে বীজের ভিতরে ভ্রূণ থাকে, ভ্রূণের ভিতরে বীজ না। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে থাকবে সবার। এই যে বীজ, বীজের মধ্যে কি আছে? ভ্রূণ আছে। সবাই কি ক্লিয়ার? আমরা কোনো ডাউট আছে কারোর? এবার চলে আসেন এই 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড থেকে আমরা এবারের উইকলিতে একটা দিব কনফার্ম। পরিভ্রূণ, শস্যল বীজ, অশস্যল বীজ, এরিল। প্রথমে আসেন, পরিভ্রূণ কাকে বলে? পরিভ্রূণ হচ্ছে একটা আবরণের নাম, পেরিস্পার্ম একটা আবরণের নাম। এই আবরণটা কি দিয়ে তৈরি হয়? ভাই আমরা বলছিলাম নিউসেলাস টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, মনে আছে? নিউসেলাস টিস্যুগুলো নষ্ট হয়ে যায় বলছিলাম না? কোনো কোনো ক্ষেত্রে তারা নষ্ট হয় না, তারা তৈরি করে কি? একটা আবরণ। আবরণটার নাম কি? পেরিস্পার্ম। তাহলে বল, পেরিস্পার্ম কি? একটা আবরণ। কে তৈরি করে? নিউসেলাস টিস্যু। পরিভ্রূণ কি সবার থাকবে? কেন না? কারণ নিউসেলাস টিস্যু সবার নষ্ট হয়ে যায়, কয়েকজনের থাকবে, তাদের যেমন শাপলা। বুঝাইতে পারছি? এবার আসেন, শস্যল বীজ কাকে বলে? ধান, গম, ভুট্টা, তাই না? এই 3টারে শস্যল বীজ বলে। কেন? কারণ তাদের মধ্যে শস্য কোষ আছে। যাদের নাই তাদেরকে অশস্যল বীজ বলে। সহজ জিনিস। আচ্ছা, এবার আয়, এরিল কাকে বলে? ভেরি 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 ইম্পর্টেন্ট। তোদের বইয়ে মনে হয় এই 5টা নাম দেওয়া নাই, 2-1টা কম আছে। হ্যাঁ, 5টা নাম তো পড়বি এখানে, সাথে যদি আরও অন্য বইয়ে কিছু পাস ওইটাও পড়বি। এরিলের এক্সাম্পল আসবেই। আচ্ছা, এরিল কাকে বলে এটা নিয়ে একটু ঝামেলা আছে। অনেকে বলে যে এরিলের লিচুর যে সাদা অংশটা আছে না, আমরা খাই, ওইটার নাম এরিল। অনেকে আবার বলে এই সাদা মাংসটার উপর একটা পাতলা সাদা আবরণ থাকে, যেটা ছিদ্র করলে রসটা বাইরে আসে, ওইটার নাম এরিল। তো যে যেটা বলুক বলুক, আমাদের কাজ হচ্ছে মুখস্থ করা এক্সাম্পলগুলো, আপনারা এটা করবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা লাস্ট ঝামেলা, পেরিস্পার্ম আর এন্ডোস্পার্ম, এই 2টার মধ্যে পার্থক্য। যেহেতু নাম 2টা কাছাকাছি, পেরিস্পার্ম হলো একটা আবরণ যেটা তৈরি করে নিউসেলাস টিস্যু, আর এন্ডোস্পার্ম হচ্ছে শস্য কোষের ইংলিশ নাম। তৈরি করে কে? গৌণ নিউক্লিয়াস। মনে পড়ে? গৌণ নিউক্লিয়াস ত্রিমিলনের ফলে তৈরি করে কি? এন্ডোস্পার্ম। আর নিউসেলাস টিস্যু তৈরি করে কি? পেরিস্পার্ম। পার্থক্য কি বুঝছেন সবাই? ক্লিয়ার? আর কি? আর কিছু না?
এবার শেষ মানে কি, মক্কা বহুদূর। এবার আসেন হচ্ছে এই ছক পাইছেন, এই ছকটা হচ্ছে 10টা স্টার দেন সবাই। এবার সামহাউ এই ছকটা থেকে কোশ্চেন আসে নাই, কারণ ওই যে জীব প্রযুক্তি থেকে এসে পড়ছে 4টা। সামনের বার এই ছক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভেরি 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 ইম্পর্টেন্ট। মেডিকেলে আসুক বা না আসুক, শ্যাডোইডে যতদিন পরীক্ষা দিবেন ততদিন এখান থেকে আমরা কোশ্চেন দিব, একদম কনফার্ম। এখানে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কী কী? আচ্ছা পড়াই ফেলছি কিন্তু আমি সব। ওই যে আমি পড়ানোর সময় বলছিলাম না ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি, এই যে এগুলো হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা এবার আসেন ভুল করার জায়গা কোনটা কোনটা। প্রথম ভুল করার জায়গা হচ্ছে যাদের মানে যারা গাধা তারা তো ভুল করবেই। কেন ভুল করবে? তারা এটাই পারবে না গর্ভাশয় থেকে ফল হয়, তো তাদের হিসাব বাদ, তারা ডেড। আমরা এখন চিন্তা করি যারা ভালো তারা কোথায় কোথায় ভুল করবে। ভালোদের মধ্যে প্রথম ভুল হবে হচ্ছে আমরা লিখব নিষেকের আগে গর্ভাশয় থেকে ফল তৈরি হয়। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ নিষেকের পরে গর্ভাশয় থেকে ফল হয়। তাহলে এটা হলো প্রথম ভুলের জায়গা। দ্বিতীয় ভুলের জায়গা কোথায়? আমরা লিখব নিষেকের পরে ফল থেকে গর্ভাশয় হয়। সত্য না মিথ্যা? নিষেকের পরে হয় এটা ঠিক আছে, বাট গর্ভাশয় থেকে ফল হয়, এই জায়গাটা ভুল করছি শুধু আমি। বুঝাইতে পারছি? সব কিছুই নিষেকের পরেই হয়, নিষেকের আগে তো যা আছে তা হবে কি? পরিণতি তো নিষেকের পরে। বুঝছিস ভাই? তাহলে এই দুইটা ভুলের জায়গা তোরা থাকবে, এখন বাকিটা তোদের ইচ্ছা আর কি। হ্যাঁ, ভুল করে আসিস। এবার আয় হচ্ছে আর কি, আর কিছু না। এবার হচ্ছে উদাহরণ। এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আসছে, কারো কাছে ম্যাথভার্স আছে? ম্যাথভার্স আনসার্স কেউ দেখতো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো গুনতো কয়টা আসছে। ওই যে ম্যাথভার্সের শুরুতে থাকে না এটা পিরামিডের মতো। আচ্ছা শোন, তুই বের কর কয়টা আসছে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন। এখন এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসছে তার মধ্যে 60% কোশ্চেন আসছে কোত্থেকে জানোস? এই উদাহরণ থেকে। সো উদাহরণ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। উদাহরণ মনে রাখার উপায় কি? উদাহরণ মনে রাখার উপায় হচ্ছে মুখস্থ করা, সবচেয়ে শর্টকাট উপায়। এই মুখস্থ করার উপায় কি? মুখস্থ করার উপায় আমি কিছু কিছু লিখে দিছি যেগুলো সম্ভব। যেমন ধর শত কাপ ডিম, এটা একটা ঐতিহাসিক কবিতা। ঐতিহাসিক কেন? এটা ছোটোবেলা থেকে সবাই এই কবিতা পড়ে বড় হয়েছে, মানে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে আর কি। হ্যাঁ, সো তোদেরও এটা পড়তে হবে। আবার ধর এই যে শাকিরা আপু চকবাজারে যায়, এটা একটা ঐতিহাসিক কবিতা। তো এই জিনিসগুলো ভাই তোরা কি করবি বলতো? তোরা এগুলো অবশ্যই মুখস্থ করবি এই কবিতা দিয়ে। কবিতা ছাড়া আমার মনে হয় এটা মুখস্থ রাখা কোয়াইট টাফ, এটা সম্ভব না। হ্যাঁ, তো এরকম যেটা যেটা দরকার আমি এটা লিখছি, আর যেগুলো একটা একটা করে আছে এটার কবিতা করবি কি? তো এটা একটা একটা এমনি মনে থাকবে। হ্যাঁ, সো মূল কথা হচ্ছে ভাই তোদেরকে এক্সাম্পল পারতে হবে। তবে কেউ ধর স্টোলন কাকে বলে কোনো দিন আসবে না, আসলে আমার দোষ। শুধুমাত্র উদাহরণ এই জায়গাটা থেকে আমি কি বুঝাইতে পারছি? সো উদাহরণগুলো নিয়ে আমি আর টাইম নষ্ট করতেছি না, তোরা উদাহরণগুলো সুন্দর করে পড়ে ফেলবি। আরেকটা আমি একটু ওভারভিউ দেই, সেটা হচ্ছে এই উদাহরণগুলোর মধ্যে ধর এই যে আমরা দাগানো আছে সুন্দর করে, হ্যাঁ দাগাই দিছি। ধর কাটিংয়ের উদাহরণগুলো যেগুলো আছে এই বইয়ে, তুই অন্য কোনো বইয়ের মানে রাইটারের বই দেখবি, দেখবি যে এখানে যেগুলো কাটিংয়ে দেওয়া ওই জায়গায় ওগুলো দেওয়া দাবা কলমে, উদাহরণ চেঞ্জ। এই ঝামেলাটা পড়ছিলাম আমরা 2019 সালে। আমাদের সময় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছিল 3টা, তাও আবার 3টাই উদাহরণ। উদাহরণ মানে এই ধরনের উদাহরণ আমরা সব আন্দাজে দেখাইতে হয়েছে, কারণ অপশন 4টা 4 বই মনে হইতেছে এমন, বুঝছিস? এমনি তো মনে রাখা সম্ভব না, তার উপর আবার বিভিন্ন বই থেকে দিছিল। এখন এইটার আসলে মানে এটা থেকে উত্তরণের উপায় কি? কোনো উপায় নাই, কারণ তুই যদি সব বই পড়তে যাস তোর একটাও মনে থাকবে না। তার চেয়ে বেটার তুই এটা পড়, এটা পড়ে যদি মনে রাখতে পারো সেটাই অনেক। তুই অন্য বইয়ের দিকে তাকানোর দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এই উদাহরণগুলোর ক্ষেত্রে শুধুমাত্র। ক্লিয়ার ভাই? ওকে, বাকিটা তোদের ইচ্ছা। এবার আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, বইয়ে মাত্র 1 পেজের মতো আছে এটা, বাট এই জায়গাটা এতটাই ট্রিকি, আমরা এখান থেকে বিভিন্ন টাইপের মজার মজার কোশ্চেন দিই। হ্যাঁ, ওকে, সবাই একটু মনোযোগ দিবি এই লাস্ট পোর্শনে। পার্থেনোজেনেসিস পাইছিস সবাই? কত নম্বর পেজ এটা? কত পেজ রে? 365। তাহলে নতুন বই হচ্ছে 367 মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, শোন, পার্থেনোজেনেসিস
কাকে বলে? এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। অ্যান্সার হচ্ছে পার্থেনোজেনেসিস একটা অস্বাভাবিক প্রজনন প্রক্রিয়া। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। পার্থেনোজেনেসিস কাকে বলে? একটা অস্বাভাবিক প্রজনন প্রক্রিয়ার নাম পার্থেনোজেনেসিস। তাহলে স্বাভাবিক কোনগুলা? এই যে আমরা এতক্ষণ যা পড়ছি, যৌন প্রজনন, অঙ্গজ প্রজনন, এইসব। সো যেই প্রজননের কোনো লজিক নাই, যেই প্রজননের কোনো বাস্তবতা নাই, সেটা অস্বাভাবিক প্রজনন, এবং সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। মানে এটার কোনো লজিক নাই। আচ্ছা, এবার পার্থেনোজেনেসিস কাকে বলে আর কি সংজ্ঞা দেওয়া যায়? আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, যেই অস্বাভাবিক প্রজনন প্রক্রিয়ায় নিষেক হয় না তার নাম পার্থেনোজেনেসিস। অর্থাৎ পার্থেনোজেনেসিস মানে হচ্ছে নিষেক হবে না। আমি কি বুঝাইতে পারছি? আর এটা অস্বাভাবিক প্রক্রিয়া। এই দুইটা কথা মনে থাকবে সবার। এবার হচ্ছে পার্থেনোজেনেসিসের পরে তোদের একটা বইয়ে দ্বিতীয় লাইনে মনে হয় এটা দেওয়া আছে, পার্থেনোকার্পি কাকে বলে? শ্যাডোয়েডের সবচেয়ে জনপ্রিয় কোশ্চেন। পার্থেনোকার্পি হচ্ছে, পার্থেনো মানে যার নিষেক হয় না, কার্প মানে ফল, যেই ফল তৈরি করতে নিষেক লাগে না তার নাম পার্থেনোকার্পি। এখন ভাই আমাকে বল, নিষেকের পরিণতির 3 নাম্বারটা কি ছিল? ফল তৈরি। ফল তৈরি ছিল না নিষেকের পরিণতি? নিষেকই যদি না হয় ফল তৈরি সম্ভব, বাট এখানে সম্ভব। এই জন্য এটা কি? অবাস্তব প্রক্রিয়া, এটা অস্বাভাবিক প্রক্রিয়া। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা কেন করি আমরা? কারণ নিষেক যদি না হয়, নিষেকের একটা পরিণতি ছিল বীজের সৃষ্টি। বীজ কি হবে? বীজ যদি না হয় আমার লাভ কি? তুই আম খাবি, আমের মধ্যে কোনো আটি নাই। তুই কাঁঠাল খাবি, কাঁঠালের মধ্যে কোনো বীজ নাই। এটা সুবিধা না? তুই চিন্তা কর, তরমুজ খাইতেছস, তরমুজের মধ্যে কিছু নেই, শুধুই তরমুজ। এটা অস্বাভাবিক জিনিস, খুব ভালো একটা জিনিস, তাই না? এই জিনিসটা বিভিন্ন দেশে অলরেডি হচ্ছে। এই যে লেবু, কমলা, কলা, এই 3টা অলরেডি পার্থেনোকার্পি হিসাবে স্বীকৃত। অর্থাৎ বিভিন্ন দেশে লেবু তৈরি হইতেছে বাট কোনো বীজ নাই, কমলা তৈরি হইতেছে কোনো বীজ নাই। এটা কিভাবে সম্ভব? হরমোন প্রয়োগে। হরমোনগুলোর নাম পরীক্ষায় আসবে। বুঝাইতে পারছি? শ্যাডোয়েডের ঐতিহাসিক কোশ্চেনটা কি? শ্যাডোয়েডের ঐতিহাসিক কোশ্চেন হচ্ছে পার্থেনোকার্পি কাকে বলে? অপশন এতে থাকবে ফলহীন বীজ তৈরি প্রক্রিয়ার নাম, 2 নম্বরে থাকবে বীজহীন ফল তৈরির নাম। আপনারা 60% দাগাবেন কারেক্টটা, যেটা হলো বীজহীন ফল, আর 40% দাগাবেন অতি এক্সাইটমেন্টের কারণে ফলহীন বীজ প্রয়োগ। ফলহীন বীজ হয় এই উইকলিতে মনে হয় আমরা এটা দিছি, মনে হয়, হ্যাঁ এটাই দিছি। হয় ফলের নাম দিছি, না হলে নিষেকের এইটা দিছি, বীজহীন ফল। তোরা শিওর থাক যদি এটা আসে, একজন হইলো এটা ভুল করবি। আমি বলে দিছি না এখন অপশন এ, অপশন বি, অ্যান্সার অপশন বি, তারপরেও তোরা ভুল করবি। দেখ আমি বলে দিলাম আজকে, হ্যাঁ তোরা প্রমাণ দেখিস, যদি কোনোদিন এটা আসে পরীক্ষা আমারে বলিস, আমি ওএমআর দেখাবো তোদেরকে। হ্যাঁ এটা এক্সাইটমেন্ট আসে তো পরীক্ষার হলে, কিছু করার নাই। আচ্ছা এবার পার্থেনোজেনেসিস 2 প্রকার। একটার নাম হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আরেকটার নাম ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। বইয়ে দেওয়া আছে। তোদের প্রধান কাজ হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ দেওয়া আছে 2টা ইংলিশ নাম, তুই মুখস্থ করবি। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের 2টা উদাহরণ দেওয়া আছে ইংলিশ নাম, তুই মুখস্থ করবি। এই উদাহরণ আসার সম্ভাবনা 95%, বুঝছিস? আচ্ছা এবার হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কাকে বলে? এখানে 2টা ওয়ার্ড আসবে। একটা আসবে হলো যেহেতু পার্থেনোজেনেসিস তার মানে নিষেক হয় না, এটা তো তোরা বিশ্বাস করস। 2 নাম্বার, এই প্রক্রিয়ায় যে ভ্রূণটা তৈরি হবে, এই ভ্রূণ হবে হ্যাপ্লয়েড, এই জন্যই নাম হয়েছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এটার মেকানিজমটা আমরা একটু দেখি। দেখ আমরা যে যৌন জনন পড়ছিলাম না, সেমভাবে এটা লিখছিলাম আমি, সব কিছু সেম, শুধু পার্থক্যটা কোথায় আমার একটু বল। নর্মাল প্রক্রিয়ার সাথে এটার পার্থক্য কোথায়? একটাই পার্থক্য, সেটা হচ্ছে দেখ ডিম্বাণু থেকে ডাইরেক্ট ভ্রূণ হয়েছে, শুক্রাণু লাগে নাই, নিষেক লাগে নাই, আমরা তো এটাই বলছি। আর নিষেক যদি না হয়, ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড, ভ্রূণ কি হবে? হ্যাপ্লয়েড। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা এবার ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কাকে বলে? এইটাতেও নিষেক হয় না, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে ভ্রূণটা তৈরি হবে ওইটা ডিপ্লয়েড। আমি হ্যাপ্লয়েড লিখছি অন্য কারণে, তোদেরকে আমি ধরতাম আর কি এটা, হ্যাঁ তোরা সবাই ভুল করতি, আগে বলে দিলাম। এটা হলো কি? ডিপ্লয়েড। শোন এটা কেমনে হয়, তুই পুরোটা প্রক্রিয়া দেখ, ভুলটা কোথায় দেখ, মানে অমিলটা কোথায়। প্রথম অমিল, মাতৃ হইলে এখানে মিউসিস হওয়ার কথা, এখানে মাইটোসিস হয়। তো মাইটোসিস হলে ভ্রূণথলিটা ডিপ্লয়েড হবে, ভ্রূণথলি ডিপ্লয়েড হলে ডিম্বাণু ডিপ্লয়েড হবে, ডিম্বাণু ডিপ্লয়েড,
নিষেক নাই, তাহলে ডাইরেক্ট ভ্রূণ তৈরি হবে, ডিপ্লয়েড হবে না। এই জন্য এটার নাম ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। বুঝছিস সবাই? কোনো ঝামেলা আছে? এবার নেক্সট। এই দুইটা হলো মূল ক্লাসিফিকেশন ছিল। এখন যে ক্লাসিফিকেশনটা আছে এটা হচ্ছে আদার্স, অন্যান্য। তার মধ্যে 1 নম্বরে আমরা অ্যাপোগেমিটা পড়বো। সবাই বইয়ের সাথে মিলাইতে হবে এটা, হ্যাঁ, নাহলে তোরা বুঝবি না। আগে আমি বোঝাই, এরপরে মিলাবি। দেখ, অ্যাপোগেমি মানে হচ্ছে, অ্যাপো মানে নাই, গেমি মানে হচ্ছে গেমিট। যেই প্রজনন প্রক্রিয়ায় গেমিট ছাড়াই, গেমিট মানে তো মনে হয় বোঝোস, শুক্রাণু আর ডিম্বাণু দুইটা ছাড়াই নতুন একটা ভ্রূণ তৈরি করা সম্ভব, সেটার নাম অ্যাপোগেমি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখানে শুক্রাণুও লাগবে না, ডিম্বাণুও লাগবে না। আচ্ছা দেখ, প্রমাণ দেখ। আর্কিস্পোরিয়াল কোষ, মাতৃকোষ, ভ্রূণথলি, ডিম্বাণু, ডিম্বাণু ছাড়া অন্য কোষ। ডিম্বাণু ছাড়া অন্য কোষ বলতে আমি বোঝাইছি প্রতিপাদক কোষ 3টা, সেকেন্ডারি নিউক্লিয়াস, তারপর সহকারী কোষ, ওগুলার কথা বলছি। বুঝছিস? এখন ডিম্বাণু থেকে তো ভ্রূণটা হওয়ার কথা ছিল, হয় নাই। হয়েছে কার থেকে? বাকি 7টা কোষ থেকে। এই জন্য নাম দিছি অ্যাপোগেমি। দেখ, ডিম্বাণু লাগে নাই, একটা গেমিট লাগে নাই। আর নিষেক যেহেতু হয় নাই, শুক্রাণু লাগছে, দুইটাই লাগে না, এই জন্য নাম কি? অ্যাপোগেমি। এবার বইয়ের সংজ্ঞা পড় সবাই, অ্যাপোগেমি কাকে বলে। বইয়ের সংজ্ঞা পাইছস? পুরাটা সুন্দর করে পড়, পড়ার পর দেখ বুঝোস না এমন কিছু আছে কিনা। ক্লিয়ার সবাই? পড়ছিস? ঝামেলা নাই? ওকে, এবার আয়। অ্যাপোস্পোরি কাকে বলে? যেই প্রজনন প্রক্রিয়া স্পোরি নাই, তার নাম অ্যাপোস্পোরি। স্পোর মানে কি? জনন কোষ, আর্কিস্পোরিয়াল কোষ। দেখ, এখানে কোনো আর্কিস্পোরিয়াল কোষ আছে? কি আছে এটা? দেহকোষ মানে কি? ডিম্বক ত্বক, ডিম্বক নাভি, ডিম্বক নারী, এই সবগুলা মানে আর্কিস্পোরিয়াল কোষটা না। ওই আর্কিস্পোরিয়াল কোষ ছাড়া বাকি যে কোনো জায়গা থেকে যদি ভ্রূণ তৈরি হয়, সেটার নাম কি দিবি? অ্যাপোস্পোরি। দেখ, বইয়ের সংজ্ঞা পড়ে এবার। ঝামেলা আছে কিনা বল। আরেকটা তোর বইয়ে লেখা আছে নিচের দিকে, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি কাকে বলে? ওয়ার্ডটা পাইছস? অ্যাডভেন্টেটিভ মানে অ্যাডভান্স, যে আগাই থাকে, আর এমব্রায়োনি মানে ভ্রূণ। যেই ভ্রূণ আগে আগে হয় তার নাম অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। দেখ, এটা কেমনে হয়? সেম ফরম্যাট, অ্যাপোস্পোরির মতো, শুধু দেহকোষ থেকে এটা ডিরেক্ট ভ্রূণ তৈরি করবে, এই মাঝখানের স্টেপগুলো লাগবে না। তাহলে তাড়াতাড়ি হলো না, এই জন্য নাম কি? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। সংজ্ঞা পড়েন বইয়েরটা, দেখেন বুঝেন কিনা। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আসেন, অ্যাগামোস্পার্মি কাকে বলে? বইয়ে লেখা আছে। এতক্ষণ ধরে আমরা যা পড়ছি সবগুলোরে একসাথে জোড়া লাগাইলে যা হয় তার নাম অ্যাগামোস্পার্মি। মানে সবগুলোর গ্রুপ নেম হচ্ছে অ্যাগামোস্পার্মি। সহজ জিনিস, বুঝছি। লাস্ট আরেকটা ওয়ার্ড আছে, অ্যান্ড্রোজেনেসিস। এটা কই আছে? এটা আগের পেজে আছে। অ্যান্ড্রোজেনেসিস পাইছেন সবাই? অ্যান্ড্রো মানে কি বলতো? অ্যান্ড্রো মানে পুরুষ, ছেলে। প্রমাণ কি? অ্যান্ড্রোস্টেরন হরমোন পড়ছস? এটা কার হরমোন? ছেলেদের হরমোন। তো অ্যান্ড্রো মানে ছেলে, মানে শুক্রাণু। নিষেক ছাড়া যদি শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হয় তার নাম অ্যান্ড্রোজেনেসিস। এতক্ষণ দেখ সবগুলা মেয়েদের দিয়ে হয়েছে, সবগুলা মেয়েদের আত্মীয় স্বজন, বুঝছিস? এখন দেখ আর মেয়ে নাই, এখন হলো ছেলে দিয়ে যদি হয়, শুক্রাণু দিয়ে যদি হয়, সেটার নাম অ্যান্ড্রোজেনেসিস। উদাহরণ কি? সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ তামাক। পাইছেন? এটা পরীক্ষায় আমরা দিবই। সো তামাক খাওয়া উচিত ছেলেদের, কিন্তু আন্দোলন করে মেয়েরা, বুঝছিস? মেয়েরাও তামাক খেতে চায়। ওকে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের কথাবার্তা। এই চ্যাপ্টার নিয়ে কারো কিছু বলার আছে? অ্যাপোগেমি তো মিউসিস হয় না। আর কিছু বলার আছে? ক্লিয়ার সবাই? ওকে, এবার আমাদের লাস্ট চ্যাপ্টার, জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি কাকে বলে? জীব প্রযুক্তি হচ্ছে জীবন আর প্রযুক্তির মিলিত রূপ। মানে এটা এমন একটা জায়গা যেই জায়গায় জীবন আর প্রযুক্তি একসাথে হয়েছে। এটা একটা টেকনোলজি, 3টা বিষয়ের উপর কাজ করে। কি কি বিষয়? একটার নাম বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেম মানে হচ্ছে, ধর মানুষ, গরু, ছাগল, প্রত্যেকটা একটা বায়োলজিক্যাল সিস্টেম, মানে জীবন্ত কোনো কিছু। লিভিং অর্গান মানে হচ্ছে
ধর কিডনি একটা অর্গান, হার্ট একটা অর্গান, প্যানক্রিয়াস একটা অর্গান, এগুলোর উপরও কাজ করা যায়। আরও সূক্ষ্মভাবে কাজ করতে চাইলে পার্ট অফ অর্গান, ধর প্যানক্রিয়াসের একটা কোষের নাম বিটা কোষ, আমি শুধু বিটা কোষটা নিয়ে আসবো, এটার উপর আমি কাজ করব, সেটাও সম্ভব। লাভ হবে কি? লাভ হবে আমি সম্পূর্ণ নতুন একটা জিনিস পাবো, বা আগেরটাও যদি পাই সেটার বৈশিষ্ট্যটা আরও বেশি উন্নত হবে। এই পুরোটা জিনিসের নাম জীব প্রযুক্তি। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, বল কি কি? এটা কি ইসরায়েলের চিহ্ন? যাই না, এটা কার চিহ্ন যায় না? ওই যে আমাদের আইটি ডিপার্টমেন্ট করছে, তো যে করছে ভাই ও তো, যে করছে ও তো স্ট্রংলি মুসলমান। মানে ধর নামাজে যে গেলে ওর অফিস টাইম হচ্ছে 6-8 ঘন্টা, বুঝছিস? ও অফিস টাইমের মধ্যে 3টা নামাজ পড়ে, 4টা নামাজ হয়। এই 4টা নামাজ পড়তে ওর লাগে প্রায় 4 ঘন্টা। ও মসজিদে গেলে প্রতিটা 1 ঘন্টা করে পর পর আসে, এই জন্য বললাম স্ট্রংলি মুসলিম, বুঝছিস? তেমন ইসরায়েল সেকেন্ড যাই না। যাই হোক, জীববিজ্ঞানের পরিধি, জীববিজ্ঞানের পরিধি মানে হচ্ছে, তোদের বইয়ে দেখ একটা এমসিকিউ আছে, কোনটা দিয়ে আমরা কি বুঝি? ব্লু বায়োটেকনোলজি দিয়ে আমরা সাগর সমুদ্র বুঝি, এরকম আর কি। হ্যাঁ, 3টা লাইন আছে, একদম সিম্পল, এগুলো একটু দেখে নিবি জাস্ট। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নতুন জীব প্রযুক্তি আর পুরাতন জীব প্রযুক্তির মধ্যে পার্থক্য। নতুন জীব প্রযুক্তি হচ্ছে যেই প্রযুক্তিতে বা যেই জীব প্রযুক্তিতে আণবিক জীববিদ্যা কাজে লাগানো হয়। আণবিক জীববিদ্যা কোনটা? আণবিক জীববিদ্যা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, বুঝছ তো এগুলো নাকি? অর্থাৎ যেখানে ডিএনএর পরিবর্তন করা হয় সেটার নাম আণবিক জীববিদ্যা। আমি কি বুঝাইতে পারছি? আর আগের কালে কি হইতো? ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে জীব প্রযুক্তি করা হইতো, এই জন্য এটার নাম কি দিছি? অণুজীববিদ্যা। ভাইরাস ব্যাকটেরিয়া অণুজীব, এটা হচ্ছে মূল পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তোদের প্রথম কাজ হচ্ছে এই অবদানগুলা শুধুমাত্র হেডলাইনগুলা পড়া, আর ডিটেলস পড়বি হচ্ছে 4 নম্বরটা চিকিৎসা শাস্ত্র, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচার। এবারে যে 4টা কোশ্চেন আসছে তার মধ্যে প্রথম কোশ্চেন ছিল এই চ্যাপ্টারের, টিস্যু কালচারের উদ্দেশ্য কি? অ্যান্সার দিছিল হচ্ছে নতুন চারা উৎপাদন, অর্থাৎ এই জায়গাটা থেকে আসছিল প্রথম কোশ্চেন। তাহলে আমাদের দাগানো লাইন আমরা সবই দাগাই দিছি, তোরা এগুলো পড়বি। হ্যাঁ, আমি ওই দাগানো লাইনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু বলি। প্রথম হচ্ছে টিস্যু কালচার কাকে বলে? একটা জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়াম, মানে এমন একটা মাধ্যম যেটা জীবাণুমুক্ত এবং পুষ্টিবর্ধক। এটার মধ্যে আমি একটা টিস্যু আইনা দিব, তাইলে নতুন একটা চারা হবে। এই যে নতুন চারা কথাটা এবার মেডিকেলে আসছে, এটার নাম টিস্যু কালচার, ঠিক আছে? টোটিপটেন্সি কাকে বলে? একটা টিস্যু থেকে যদি একটা বড় উদ্ভিদ তৈরি হয়, তার যেই ক্ষমতা, সেটার নাম কি বলবি? টোটিপটেন্সি। এটা একটা ক্ষমতার নাম, যেটা হচ্ছে ছোট জিনিস থেকে বড় জিনিস করতে পারে। যেসব উদ্ভিদ বা যেসব কোষের এই ক্ষমতাটা আছে তাদের নাম কি? টোটিপটেন্ট সেল। এটা পরীক্ষায় আমরা দিই, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ছোট কোষ থেকে বড় একটা উদ্ভিদ হওয়ার সক্ষমতার নাম টোটিপটেন্সি, আর পদ্ধতিটার নাম কি? মাইক্রো প্রোপাগেশন। এই দুইটা ওয়ার্ড নিয়ে তোদের একটু পরীক্ষায় ঝামেলা হবে। একটা পদ্ধতি প্রসেস, আর একটা হচ্ছে সক্ষমতা এবিলিটি। বুঝাইতে পারছি? ক্লোনিং কাকে বলে? একই রকমের অনেকগুলা নতুন প্রোডাক্ট তৈরি করার নাম ক্লোনিং। মানে একটা থেকে 100টা বানাবি, একটা থেকে 500টা বানাবি, এই যে অনেকগুলো বানাইলি একই রকম, এটার নাম কি? ক্লোনিং, ফটোকপি আর কি। হ্যাঁ, এক্সপ্লান্ট কাকে বলে? এক্স মানে প্রাক্তন। তুই টিস্যু কালচারের উদ্দেশ্যে এই গাছ থেকে কিছু একটা কাইটা নিছিস, সেটা এখন প্রাক্তন হয়ে গেছে, এক্স। উদ্ভিদ এজন্য প্লান্ট, বুঝছিস? তাহলে এক্সপ্লান্ট মানে হলো যেটাকে তুই নিয়ে আসছিস টিস্যু কালচারের জন্য। আর এই এক্সপ্লান্ট থেকে যে নতুন চারাটা হইতেছে এটার নাম হচ্ছে অনুচারা। আমি কি বুঝাইতে পারছি? কি আর এগুলো ভুল লিখছে আর কি, বুঝিস না? এই তোদের মতো এক্সাইটমেন্টে লিখা আছে। আচ্ছা, অনুচারা তাহলে গেল। হ্যাঁ, ইন ভিট্রো আর ইন ভিভো কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট। ইন ভিট্রো আর ইন ভিভো হচ্ছে, দেখ তুই একটা পরীক্ষা করতে চাস, এই পরীক্ষাটা তুই ইঁদুরের মধ্যে করবি, তাহলে হবে কি? ইন ভিভো। তুই একটা পরীক্ষা একটা কৃত্রিম জায়গায় করবি, যেমন ধর একটা গ্লাসের মধ্যে করবি, এটার নাম ইন ভিট্রো। কোনো পরীক্ষা যদি আমরা জীবন্ত কিছুর মধ্যে করি সেটার নাম ইন ভিভো।
যদি সেটা আমরা জীবন্ত না এমন কিছুর মধ্যে করি, জড় পদার্থের মধ্যে করি, নাম কি হবে? বুঝছিস? কথা ক্লিয়ার? তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দে, টিস্যু কালচারকে কোনটা বলা হবে? ইনভিট্রো। ওকে। আচ্ছা, এবার হলো এবারের যে 4টা কোশ্চেন ছিল তার মধ্যে অপশনে হাইব্রিড হাইব্রিড এই অপশনগুলো ছিল, আর 2018 সাল এবং 17 সালে হাইব্রিড হাইব্রিড থেকে কোশ্চেন আসছিল। হ্যাঁ, এটা মানে কি? ধর তুই আলু আর টমেটো দুইটাকে একসাথে করবি, কেন? সংকর একটা কিছু বানানোর জন্য, আর উন্নত। এখন আলুর সাইটোপ্লাজম আর টমেটোর সাইটোপ্লাজম যদি একসাথে হয় সেটার নাম হাইব্রিড। আলু আর টমেটোর নিউক্লিয়াস যদি তুই জোড়া লাগাস সেটার নাম কি হবে? এই হলো দুইটার মধ্যে বেসিক পার্থক্য, মনে থাকবে। এবার হচ্ছে মেরিস্টেম কালচার কাকে বলে? এটা এমন একটা টিস্যু কালচার পদ্ধতি যেখানে মেরিস্টেম ইউজ করা হয়। মেরিস্টেম কি? এই যে কচি কাণ্ডটা সবচেয়ে উপরেরটা, এটার নাম মেরিস্টেম। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে দাগানো লাইনগুলো সুন্দর করে পড়বি, এগুলো সব এমসিকিউ। হ্যাঁ, মানে তোদের মুখস্থ করতে হবে। ধর আমি বলবো ক্যালাসের তাপমাত্রা কত, এখন এটা তোর মুখস্থ করা ছাড়া তো অপশন নাই, ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, এবারের একটা কোশ্চেন আমি বলছি 4টার মধ্যে, তাই না? দ্বিতীয় কোশ্চেন ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কি? কোশ্চেনটা টোনটা একটু অন্যরকম ছিল, বাট মূল কথা এটাই ছিল। অ্যান্সার ছিল হচ্ছে ট্রান্সজেনিক্স। এটা ছিল দ্বিতীয় কোশ্চেন। সহজ জিনিস, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেক নাম ট্রান্সজেনিক্স। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? একটা জীব থেকে তুই নতুন একটা কিছু বাইর করবি, নতুন একটা কিছু বানাবি। কিভাবে? ডিএনএর পরিবর্তন করার মাধ্যমে। তাহলে ডিএনএর পরিবর্তন করার মাধ্যমে যদি আমরা নতুন বৈশিষ্ট্যের কিছু পাই সেটার নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি কি বুঝাইতে পারছি? এটার 3টা নাম আছে, 3টা নামই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু একটা চলে আসছে। আচ্ছা, আমি এই চ্যাপ্টারটাকে একটু ম্যাপিং করি। হ্যাঁ, এই চ্যাপ্টারের নাম জীব প্রযুক্তি। এটার 2টা শাখা আছে। একটা শাখার নাম টিস্যু কালচার, যেটা উদ্ভিদে হয়, আর একটা শাখার নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা জীবে হয়, প্রাণীতে হয়। আমি কি বুঝাইতে পারছি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রয়োগ হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটার ছবি তোরা আঁকোস। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা উদাহরণ হচ্ছে ইনসুলিন তৈরি, ভ্যাকসিন তৈরি, এইসব। আমি কি বুঝাইতে পারছি? কথাটা কি ক্লিয়ার সবাই? কোনটা কিভাবে গেল? তাইলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জীব প্রযুক্তির একটা শাখা, যেটা কার হয়? প্রাণীতে হয়। ক্লিয়ার? ওকে, এবার প্লাজমিড হচ্ছে এবারের তৃতীয় কোশ্চেন। এবারে যে 3 নম্বর কোশ্চেনটা ছিল এটার অ্যান্সার ছিল প্লাজমিড। প্লাজমিড এতটাই ইম্পর্টেন্ট, আমরা প্রতিবারই পড়ানোর সময় বলি প্লাজমিড নিয়ে তোর বইয়ে যা কিছু আছে দাড়ি কমা সহ সবগুলো 10 স্টার, তোকে অবশ্যই এগুলো পড়তে হবে। সো সবাই প্লাজমিডের উপর 10টা স্টার দেন, ভেরি ইম্পর্টেন্ট সব কিছু। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে প্লাজমিড কাকে বলে? শোন ভাইয়া, ব্যাকটেরিয়া তো সবাই পড়ছোস। ব্যাকটেরিয়ার যেই অঞ্চলে ডিএনএ অবস্থান করে তার নাম কি? নিউক্লিওয়েড অঞ্চল। পড়ছিলাম। তাহলে নিউক্লিওয়েডের মধ্যে তো একটা ডিএনএ আছেই, এটা ব্যাকটেরিয়ার মূল ডিএনএ। এটা ছাড়াও ব্যাকটেরিয়ার মধ্যে আরও একটা ডিএনএ থাকে, ওইটার নাম প্লাজমিড। বুঝাইতে পারছি? প্লাজমিডের বৈশিষ্ট্য দেওয়া আছে তোদের বইয়ে 7টা, এগুলো তো মুখস্থ করতেই হবে। এবার আসেন হচ্ছে প্রকারভেদগুলো, আমি একটু বুঝাই দিই, এটা একটু কঠিন। প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে এফ এবং এফ প্লাজমিড। এটা মানে কি? এটা মানে হচ্ছে ফার্টিলাইজেশন প্লাজমিড। এফ মানে ফার্টিলাইজেশন, মানে নিষেক, মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার সাথে নিষেক করতে চায়, মিলিত হইতে চায়। কিভাবে হবে? এই আর এফ প্লাজমিডের মাধ্যমে। তাহলে এফ প্লাজমিডের কাজ হচ্ছে দুইটার মধ্যে মিলন করানো, কনজুগেশন করানো। আমি কি বুঝাইতে পারছি? 2 নম্বরটার নাম আর প্লাজমিড। কেন নাম আর? আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড। রেজিস্ট্যান্স মানে কি? ধর তুই অ্যান্টিবায়োটিক খাবি, কেন? ব্যাকটেরিয়াকে মারার জন্য। বাট তুই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও ব্যাকটেরিয়া মরতেছে না, তার মানে ওই ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? আর প্লাজমিড, যার কারণে সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। বুঝাইতে পারছি? কোল প্লাজমিড কি? এটা হলো একটা বিষের নাম। এই বিষটা কার আছে? ব্যাকটেরিয়ার মধ্যে আছে, এই প্লাজমিডটার মধ্যে আছে। সো যেসব ব্যাকটেরিয়ার কোল প্লাজমিড থাকে তাদের মধ্যে এই বিষাক্ত পদার্থটা থাকে, তারা অন্য ব্যাকটেরিয়াকে এই বিষটা দিয়ে মেরে ফেলতে পারে। সো কোল প্লাজমিড হচ্ছে অন্য ব্যাকটেরিয়াকে মারার জন্য, আমরা এটাকে বলি ব্যাকটেরিয়া নাশক। বুঝাইতে পারছি সবাইকে? তাহলে এগুলো একটু নিজে পড়বি আর কি। হ্যাঁ, এবারের 4 নাম্বার কোশ্চেন ছিল
রেস্ট্রিকশন এনজাইম থেকে। তাইলে জাস্ট চিন্তা করেন আপনার বইয়ের একটা বা দুইটা পেজ থেকে কোশ্চেন আসছে তিনটা মেডিকেলে। একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম, একটা হলো প্লাজমিড, একটা রেস্ট্রিকশন এনজাইম। দেখেন এটা পরপর দুই তিনটা পেজের মধ্যে দেওয়া। আমি কি বুঝাইতে পারছি? একই টপিক থেকে কোশ্চেন আসছে তিনটা, বুঝছেন? ওকে, এবার আসেন রেস্ট্রিকশন এনজাইম নিয়ে সেম কথা বইয়ে যা আছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। সো রেস্ট্রিকশন এনজাইম ফুল পড়তে হবে সবাইকে। আমি একটু পড়াই দিই। দেখেন রেস্ট্রিকশন এনজাইমের ফুল মিনিং হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। বুঝছেন কথাটা? পুরো নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ছোট নাম রেস্ট্রিকশন এনজাইম। এখন কথা হচ্ছে কেন এটার নাম রেস্ট্রিকশন? কারণ আমরা জানি এই এনজাইমটা কেটে ফেলতে পারে। কাকে কাটে? ডিএনএকে কাটে। ডিএনএর কোন জিনিসটাকে কাটে? ডিএনএর এই বেস পেয়ারগুলোকে কাটে। বেস পেয়ার মানে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এইসবকে। এখন ধরেন একটা রেস্ট্রিকশন এনজাইম, তার জন্য এই কাটার জায়গাটা নির্দিষ্ট। সে সারা জীবন ওই এক জায়গায় কাটতে পারবে, আর কোথাও কাটতে পারবে না। তাইলে জায়গাটা নির্দিষ্ট হয়ে গেল না? রেস্ট্রিক্টেড হয়ে গেল না? এই জায়গাটার নাম আমরা বলি রেস্ট্রিকশন সাইট। এই জন্য এই এনজাইমটার নাম আমরা দিছি রেস্ট্রিকশন এনজাইম। আর যেহেতু এটা কাটতে পারে এই জন্য এটার নাম এন্ডোনিউক্লিয়াস এনজাইম। বুঝাইতে পারছি সবাইকে? রেস্ট্রিকশন কেন? এটা রেস্ট্রিক্টেড। এন্ডোনিউক্লিয়াস কেন? এটা কাটতে পারে। ক্লিয়ার সবাই? এবার আসেন হচ্ছে এই ছবি। এটা তো আপনাদের এসিসিতে আঁকতে হবে, তাই না? এটা তো মনে হয় সবাই পারেন, একবার হলেও আঁকছেন জীবনে। খুবই সহজ জিনিস, এগুলো নিয়ে আমি আর ঝামেলা করার কিছু নাই। এগুলো একবার অবশ্যই এখন পড়ার সময় ছবিটা এঁকে ফেলবেন, তাহলে এসিসির প্রিপারেশন একবারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে প্লাজমিড গেল, রেস্ট্রিকশন এনজাইম গেল। এই যে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে যা আছে দাগানো প্রত্যেকটা লাইন পড়তে হবে, এই যে এগুলো আমি এতক্ষণ বললাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন রেস্ট্রিকশন এনজাইমের নাম দেওয়া আছে আপনার বইয়ে 5টা। ঢাকা ভার্সিটি এই ইউনিটে এই বছর এখান থেকে একটা কোশ্চেন ছিল যে রেস্ট্রিকশন এনজাইম নিচের কোনটি? অ্যান্সার ছিল MBO1। আমরাও শ্যাডোডে পরীক্ষায় দিব যে রেস্ট্রিকশন এনজাইমগুলোর নাম কি, এবং এটাও দিব কোন রেস্ট্রিকশন এনজাইম কোন জায়গায় কাটে। শুধু এইটুক মনে রাখলেই হবে যে ব্যাম HI জি আর জি এর মাঝখানে কাটে, এইটুক মনে রাখলেই হবে, পুরোটা মনে রাখার দরকার নাই। আমি কি বোঝাইতে পারছি? তাহলে এই যে এ আর এর মাঝখানে কাটে হ্যান্ড 3, এইটুক মনে রাখলেই হবে। বুঝছেন? তাহলে এই জায়গাটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে এই ছকটা ভেরি ইম্পর্টেন্ট ছক, শ্যাডোয়েডের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছক। এখানে মেডিকেল থেকেও কোশ্চেন আসছে। হ্যাঁ, এখানে কি আছে শুনেন। এখানে আছে হচ্ছে ধরেন আপনি রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে নতুন জিনিস বানাইলেন 100টা, বাট আপনার দরকার 50টা। আপনি 100টার মধ্য থেকে কেমনে 50টা সিলেক্ট করবেন? কে করবে? এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি ডিটেক্ট করতে পারবেন। এই জন্য আমরা বলছি শনাক্তকরণের উপায় কয়টা? 3টা। কি কি? 1 নম্বরে হচ্ছে পিসিআর মেশিন। পিসিআর নামটা শুনছেন হচ্ছে আপনারা করোনার সময় আমরা করোনার স্যাম্পলগুলো যখন পাঠাইতাম তখন এই পিসিআর মেশিন দিয়ে চেক করা হইতো আমাদের করোনা হয়েছে কি হয় নাই। কেমনে করতো? এই পিসিআর ডিটেক্ট করতে পারতো, শনাক্ত করতে পারতো করোনা ভাইরাসকে। আসলে করোনা ভাইরাসের ডিএনএটাকে শনাক্ত করতে পারতো। তো এই জন্যই আমরা বলছি শনাক্তকরণে পিসিআর। ক্লিয়ার? 2 নম্বরটা এনজাইম, এটা মনে রাখতে হবে। জেনেটিক প্রুফ ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে মেটাল ডিটেক্টর বলা হয়। মেটাল ডিটেক্টর মানে কি? শপিং মলে গেলে কি হয়? মেটাল ডিটেক্টর, সে কি করে? মেটালগুলোকে শনাক্ত করে। এটাও সেম, এই জেনেটিক প্রুফ নিজে একটা ডিএনএ, সে কি করবে? তার মতো যেগুলো আছে সবগুলোকে তার কাছে নিয়ে আসবে, তার মতো যেগুলো না এগুলো আনবে না। তাহলে ডিটেক্ট হইল কি না? এই জন্য আমরা এটাকে কি বলি? মেটাল ডিটেক্টর। সো এই হচ্ছে শনাক্তকরণের 3টা উপায়। হ্যাঁ, আর বাকি দেখানো লাইন যা আছে ওটা তো পড়বেন। আর আমি ছোট ছোট করে বলে দিচ্ছি রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে। ট্রান্সক্রিপশন কাকে বলে বলেন তো? ডিএনএ থেকে আরএনএ তৈরি করার নাম ট্রান্সক্রিপশন। উল্টা যদি হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কোন এনজাইম এটা করে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। বুঝছেন সবাই? আচ্ছা, আপনাদের বইয়ে দেখবেন দেওয়া আছে ক্লোনিং 2 প্রকার। একটার নাম বায়োলজিক্যাল ক্লোনিং অথবা রিপ্রোডাক্টিভ ক্লোনিং, আরেকটার নাম পিসিআর ক্লোনিং। ক্লোনিং কাকে বলে এটা তো বলছি। এখন বায়োলজিক্যাল ক্লোনিং আর পিসিআর এর মধ্যে পার্থক্য হচ্ছে পিসিআর একটা মেশিন, তার মানে এটা ইনভিট্রো, আর বায়োলজিক্যাল একটা জীবন্ত কিছুর মধ্যে হয়, তাহলে এটা এই হচ্ছে মূল কথা। পারবেন তো? আচ্ছা, এবার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির দেখবেন একসাথে আপনাদের অনেকগুলা টপিকের নাম দেওয়া বইয়ে।
মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কি কি তৈরি করা যায়। বইয়ে এই 4টা জিনিস দেওয়া আছে, ইনসুলিন, ইন্টারফেরন, টিপি এবং ইপিও। আচ্ছা বলেন, ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। ইনসুলিন কি হরমোন নাকি এনজাইম? হরমোন। ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজের লেভেল কমানো। সব ঠিক আছে। এখন কারোর শরীরে ইনসুলিন তৈরি হইতেছে না, তাকে কি করতে হয়? বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। কেমনে দিব, কেমনে তৈরি করব? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। কথা ক্লিয়ার? ইন্টারফেরন কি জিনিস? ব্যাকটেরিয়াকে যে মারে তার নাম অ্যান্টিবায়োটিক, আর ভাইরাসকে যে মারে তার নাম কি? ইন্টারফেরন। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা প্রোটিন যেটা ভাইরাসকে মারতে পারে। এটাও নর্মালি সবার শরীরে আছে। যদি আমাদের শরীরটা কাজ না করে তখন আমরা ইনজেকশন দিতে হয়। কেমনে তৈরি করি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। টিপিএ এটা আমি পড়াইছিলাম রক্ত পড়ানোর সময়। রক্ত চ্যাপ্টারে প্লাজমিন নামে একটা জিনিস ছিল। প্লাজমিন, প্লাজমিনের কাজ কি মনে আছে কারো রক্ত চ্যাপ্টারের? রক্ত জমাট বাঁধে যেটা, ওইটারে ভেঙে ফেলে, মানে রক্ত জমাট বাঁধতে দেয় না। এটা কার কাজ? প্লাজমিনের কাজ। আমি লিখে দিয়েছিলাম। এই প্লাজমিনটা আমাদের শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাকে সক্রিয় করতে হয়। কে করে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তার কাজ হচ্ছে প্লাজমিনকে অ্যাক্টিভ করা। এখন যার শরীরে এটা নাই তাকে কি করতে হয়? বাইরে থেকে দিতে হয়। কে তৈরি করে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই ইনফরমেশনগুলো আপনাদের বইয়ে দেওয়া আর কি। ইপিও তো সহজ, ইরাইথ্রোপয়েটিন হরমোন। কোথা থেকে তৈরি হয়? কিডনি থেকে তৈরি হয়। কি কাজ করে? আরবিসি তৈরি করে। সিম্পল জিনিস। হ্যাঁ, আচ্ছা, জিনোম কাকে বলে? ভাইয়া বল, আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? 46টা। 23 জোড়া। 23টা এক সেট, 23টা আরেক সেট। প্রতি সেট ক্রোমোজোমের নাম জিনোম। তাহলে আমাদের ক্রোমোজোমের সেট কয়টা? তাহলে আমাদের জিনোম কয়টা? 2টা। বুঝাইতে পারছি? 2টা কেন? ক্লিয়ার? সেট 2টা, তাইলে জিনোম 2টা। বুঝছিস সবাই? এবার জিনোম নিয়ে একটা ছক আছে তোদের বইয়ে। আচ্ছা, এটার আগে হচ্ছে এই ছকটা দাগ দে। আচ্ছা, এগুলো তো বলছি, এগুলো সব দাগাবি। হ্যাঁ, এই ছকটা দাগ দে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছক। এখানে বোঝার মতো কোনটা আছে বলতো? শল্য চিকিৎসা মানে কি? সার্জারি আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই যে হিমোফিলিয়ার চিকিৎসায় হিউম্যান ফ্যাক্টর 4 ইউজ হয়, এটা আমি কোথাও পাই নাই, এটা শুধু এই বইয়ে পাইছি। এটার কোনো ব্যাখ্যা আমি জানি না। আমি যতটুকু জানি হিমোফিলিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় হচ্ছে ফ্যাক্টর 8 এবং 9। এখানে কেন ফ্যাক্টর 4 দিছে আমি বলতে পারলাম না। ঠিক আছে, আর বাকি কোনোটা মনে হয় সহজই, সব বাকিগুলো পারবি। আর বামনত্ব মানে তো ছোটো খাটো। ঠিক আছে, আচ্ছা, এই তো মোটামুটি। আর কি? আর একটা ছক আছে শুধু। এই ছকটা 2019 সালে আসছিল, ভেরি ইম্পর্টেন্ট। তোরা একটা জিনিস খেয়াল করবি, আমি মাঝখানে অনেকগুলা পৃষ্ঠা স্কিপ করছি, দেখবি এই পৃষ্ঠাগুলোতে 2-1টা করে লাইন দাগানো, 2-1টা করে পড়লে এনাফ। আমি বলছিলাম না এই চ্যাপ্টারে দাগানোর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। আর ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু আমি বলে দিছি, টিস্যু কালচার, রেস্ট্রিকশন এনজাইম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্লাজমিড, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ব্যবহার, জিনোম কাকে বলে, জিনোমের ছক, আর হচ্ছে ওই যে একটু আগে যে ছকটা দেখালাম, এই কয়েকটা জায়গা থেকে সব কোশ্চেন আসবে। আর বাকি 2-4টা দাগানো লাইন এগুলো মুখস্থ করে ফেলবেন আপনারা। তো এটা থেকে মুখস্থ করতে পারে কি যে ক্রোমোজোমের সংখ্যা কত, জিন সংখ্যা কত, এইসব। হ্যাঁ, আর লাস্ট কোশ্চেন হচ্ছে ডিএনএ ফরেন্সিকের ব্যবহারগুলা কি? শুধু হেডলাইন, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জানেন না, ওই যে ফিঙ্গারপ্রিন্ট, এটার ব্যবহার কি? শুধুমাত্র হেডলাইনগুলো পড়লেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি 2 চ্যাপ্টারের পড়াশোনা।